বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। তন্ময় তখনও জ্ঞান হারিয়ে ফেলেছে যেন। চোখ ঘুরিয়ে তার মায়ের দিকে তাকালো, তারপর অরুর দিকে। ধীরে ধীরে চোখের সাদা অংশটুকু লাল শিরায় ছেয়ে গেল। অত্যন্ত রাগে রীতিমতো থরথর করে কাঁপছে। অরু আলগোছে পিছন দিকে পা ফেলে পিছিয়ে চলেছে। একসময় দৌড় লাগালো। আশেপাশে নজর দেবার সময় নেই। তার নেওয়া এক একটা পায়ের ছাপ সাদা ফ্লোরে স্পষ্ট। তন্ময় সেই পায়ের ছাপ ফলো করে তেড়ে মেরে এগুচ্ছে। জাবেদা বেগম থামাতে চাইলেন, কিন্তু সুমিতা বেগম দিলেন না। মেয়েটা এক নাম্বার বাদর। বাপ চাচা কেউ কিছু বলে না, মাথায় চড়ে বসেছে। শিক্ষা পাক একটা। অন্যদিকে অরু লুকিয়েছে গুদাম ঘরে, অন্ধকার রুমে গুটিসুটি মেরে বসে। তন্ময় দরজায় লাথি মেরে খুলে অরুকে ভাবার সময় দেয়নি। নরম তুলতুলে গালে শক্ত দুটো চর মেরে বসেছে। টেরে ওয়াশরুম পাঠিয়েছে। সেই কি কান্না অরু! সারা রাত দিন কেঁদে কাটিয়েছে। তন্ময় স্বেচ্ছায় মন ভোলাতে যায়নি। বাধ্য হয়ে 3 দিন পর অবাধ্য অরুকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। পছন্দের জিনিস কিনে দিয়েছে। তবেই শান্ত হয়েছে মেয়েটা। সেই অবাধ্য মেয়ে অরু এখন বড় হয়েছে। শুধু নামে তার বড় হওয়া। পরিবার কিংবা ভালোবাসার মানুষ সামনে এসে সেই ছোট্ট অরুই রয়ে গেল। রাতে ভালোভাবে খেলো না, সকালেও খেতে আসেনি। জাবেদা বেগম ডেকে গেলেন দুবার। অরু দরজা খোলেনি। সুমিতা বেগম চেঁচিয়েছেন, কাজ হলো না। ডাইনিংয়ের কম বেশি সবাই চলে এসছে। কিছুক্ষণের মাঝে তন্ময় এলো। অফিসে যাবে, হাতে ব্যাগ। পরিপাটি সে টেবিলে নজর বুলালো। অরু নেই। শান্ত চেহারা ভুরুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ল মুহূর্তে। ব্যাগ চেয়ারে রেখে জাবেদা বেগমের উদ্দেশ্যে বলল, অরু কই? জাবেদা বেগম হতাশ গলায় বললেন, শুধু শুধু এমন করলি? মেয়েটার পেটে কিছুই পড়েনি কাল রাত থেকে। তন্ময়ের গম্ভীর স্বর এবার আরো গম্ভীরে পরিণত হলো। ওকে আমি নারায়ণগঞ্জ নেব না। এমন অবাধ্য মেয়ে সাথে নেবার প্রশ্নই আসে না। তন্ময়ের বলতে দেরি, পরপর দরজা খোলার শব্দ শুনতে দেরি হয়নি। অরু নাক মুখ কুচকে বেরিয়েছে। সকলের চোখের সামনে ডাইনিংয়ে এসে চেয়ার পেতে বসেছে। চুপচাপ মাথা নত করে খেতে লাগলো। এতক্ষণ যাবৎ মোস্তফা সাহেব গম্ভীর মুখে ছিলেন। আপাতত ঠোঁটে স্মিত অদেখা হাসি ফুটে উঠতে চাইছে। তিনি ঠোঁট টেনে নিজেকে যথাসম্ভব ঠিকঠাক রেখেছেন। তবে আনোয়ার সাহেবের ঠোঁট জুড়ে অমায়িক হাসি বিচরণ করছে। সকলের এমন হাসার কারণ পেল না অরু। বিরক্ত সেখানিক লজ্জায় পড়ল। আর সে তো খেতে আসতে চায়নি, কিন্তু নারায়ণগঞ্জ যেতে চায় বিধায় আশা। খেতে না চাওয়া ছোট্ট বিষয় ধরে তন্ময় যদি সঙ্গে না নেয়, অরু তো এবার কষ্টে মরেই যাবে। এভাবে জুতো হারাবার দুঃখে তার বক্ষ রয়েছে একরাশ বিষণ্ণতা। বিষণ্ণতা জমে পাহাড় বনে গিয়েছে। বিরক্তিকর অনুভূতি তার সর্বাঙ্গে বহমান। তন্ময়ের উপর অভিমান তার মনের আসমান ছুঁয়ে গেল। এত বড় অভিমান কি তন্ময় আদৌ ভাঙতে পারবে? অরু যতই রাগ দেখিয়ে থাকুক, সে আশাই ছিল তন্ময় রাগ ভাঙাতে আসবে, কিন্তু আসলো না। শুধু ধমকের সুরে কয়েকবার ডেকেছে, ব্যাস হয়ে গেল। অরু মিনমিনে সুরে বলল, আমাকে না নিলে আমি আর কখনোই কোথাও যাব না আপনার সাথে। বুধবার রাত, ঘড়ির কাঁটা 8:45। আজ ঠান্ডা আবহাওয়া, বাতাস ছেড়েছে, দক্ষিণা বাতাস। কালো নিথর আকাশে গোলাকার চাঁদ জ্বলজ্বল করছে। অরু বই হাতে নিয়ে বসেছিল বারান্দায়। এমত অবস্থায় দীপ্তর চেঁচামেচির শব্দ। অরু আপু বলে চিৎকার করে ছেলেটা যেন এদিকটায় আসছে। অরু বই বন্ধ করলো, উঠে দাঁড়ালো। দীপ্তর দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তপ্ত ঘন নিঃশ্বাস ফেলছে, ঘেমে নে একাকার। স্বাস্থ্যসম্মত ছেলেটা এমন দৌড়ঝাঁপ করলে অবস্থা এমন তো হবেই। অরুর কারণ জিজ্ঞাসা করতে হলো না। দীপ্ত হাঁপাতে হাঁপাতে বলল, তন্ময় ভাইয়া ডাকে। কি হয়েছে? বলেই দ্রুত পায়ে বেরোলো অরু। এক একটা পায়ের ধাপ দ্রুততম গতিতে নেওয়া। ছুটে লিভিং রুমে এসেছে তন্ময় দাঁড়িয়ে। সাথে বাড়ির বাকি সদস্যরাও। ফ্লোরে একগাদা শপিং ব্যাগ রাখা। রুবি ব্যাগে উকি মেরে দেখছে। সব জুতো, ফ্ল্যাট জুতো, স্নিকার্স আর সামান্য উঁচু জুতো। সাবিয়া হেসে নিজের জুতার ব্যাগ নিয়ে চলে গিয়েছে। রুবি নিজের ব্যাগ থেকে জুতা বের করে পরে নিয়েছে। খটখট শব্দ তুলে রুমের দিকে চলল। তন্ময় শপিং করলে কখনো একজনের জন্য করে না, সবার জন্য কম বেশ করে। জাবেদা বেগম, সুমিতা বেগম এবং মুফতি বেগমের জন্য জুতো আনা হয়েছে। মুফতি বেগম মুখ ফুটে বললেন, কি দরকার ছিল ওর জন্য আনতে শুধু? অরু ছোট ছোট চোখে তাকিয়ে। সে মোটেও জুতো চায় না। তন্ময় এসে নরম সুরে কিছু কথা বললেই হতো। অরুর অভিমানের সমাপ্তি ঘটত নিমিষে। সে তো নরম, তন্ময়ের জন্য খুব দুর্বল। একটু গলা নামিয়ে কথা বললে অরু আসমানে ভাসে। দীপ্ত অরু শপিং ব্যাগগুলো অরুর রুমে নিচ্ছে। ওর হাতে পিস্তল। এটা তন্ময় এনে দিয়েছে, দেখতে সম্পূর্ণ রিয়াল। তবে এগুলি করলে পানি বের হয় এবং অনেক দূর পর্যন্ত সেট করা যায়। দীপ্ত খুব খুশি। খুশিতে সে পাকড়ুদ্ধ, তাই অনায়াসে অরুকে সাহায্য করছে। অরু একটু অসন্তুষ্ট, তবুও মুখ ঘুরিয়ে যেতে পারছে না। তার তন্ময় ভাই এত কিছু এনেছেন তার জন্য, আর সে চলে যাবে? পারবে না।
এতটাও কঠিন হৃদয়ের নয় অরু। তার মন নরম তুলতুলে, তাই চুপসে দাঁড়িয়ে রইল। আশেপাশে কেউ নেই, তাদের দুজনের অস্তিত্ব শুধু। অরু স্পষ্ট তন্ময়ের পারফিউমের ঘ্রাণ নিতে পারছে, তীব্রভাবে নাকে ভাসছে। কি সুন্দর সুবাস। তন্ময় দু এক কদম ফেলে এগিয়ে আসলো, দুজনের মধ্যে খানিক দূরত্ব রেখে খুব ধীর গলায় শুধালো। অভিমান কমেনি? আর কি করতে হবে? সোজাসাপটা প্রশ্নের সম্মুখীনে আরুর ব্যাকুল হৃদয় মুহূর্তে শান্ত হয়ে গেল, প্রশান্তিতে চোখ বুজে এলো, ভালো লাগায় মন জুড়িয়ে গেল। ব্যাস এতটুকুই তো সে চেয়েছে। এমন সময় জবেদা বেগম রান্নাঘর থেকে চেঁচিয়ে বললেন। তন্ময় কফি খাবি? করব? তন্ময় সমান তাহলে জবাব দিল। হ্যাঁ। নত করে রাখা অরু গালে স্পর্শ অনুভব করলো, গরম হাতের স্পর্শ। গাল টেনে মাথা উঁচু করতে বাধ্য করেছে তন্ময়। অরু বাধ্যমের মতো তাকালো, তার মুখশ্রী আর অন্ধকার নয়। তন্ময় পুনরায় শুধালো। কি? কিছু করতে হবে না। আর মুখ গোমরা করে থাকবি? না তো। কফিটা দিয়ে যা। সোফায় থেকে ব্যাগ নিয়ে তন্ময় চলে গেল। অরু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, বুকের ভেতরে তোলপাড় চলছিল। বুকে হাত চেপে দৌড় লাগালো। সে তো জুতো দেখেনি। সাবিহার এই ট্রিপে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, মূলত অরুর মুখের দিকে তাকিয়ে যেতে হচ্ছে। ওরও খুশিতে বাকবাকুম বনে গিয়েছে। সাবিহার সাথে যাবে বিষয়টা নিয়ে খুব এক্সাইটেড সে। একটু পর পর এসে প্রশ্ন করছে, যাবে তো? সত্যি যাবে তো? বাধ্যতামূলকভাবে সাবিহা যাবে, তবে সে ফিজিক্যালি কিংবা মেন্টালি কোনো দিক দিয়ে ভালো নেই। অদ্ভুত যন্ত্রণায় আড়ষ্ট হয়ে আছে। এ সময় ট্রিপ মানসিক শান্তি দিবে বলে মনে হয় না। খুব অগোছালো ভঙ্গিতে ব্যাগে সরঞ্জাম গুছিয়ে নিয়েছে, যে সবকিছু প্রয়োজন। রুমে দীপ্ত আছে, বিছানার উপর বসে বই পুস্তক পড়ছে। ফাঁক ফাঁকে সাবিহাকে দেখে নিচ্ছে, কিছু বলবে বলবে ভেবে বলছে না। ব্যাপারটা বুঝে সাবিহাই প্রশ্ন করলো। কি বলবি? একা যাবে? আমাকে নেবে না? চল তাহলে। আমাকে যেতে দেবে না বললেই এমনটা বলছো, তাই না? মা বলেছে এগুলো বড়দের ট্রিপ, ছোটদের যেতে নেই। তাহলে যাস না। দীপ্ত এই নিরামিষ সাবিহার সাথে কথা বলে বিরক্ত, বই পুস্তক গুছিয়ে বেরিয়ে গেল। সাবিহা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসলো, হাতে ফোন নিল। আনমনে তাকিয়ে থাকলো ফোনের দিকে। আয়নের বেশ কিছু ছবি সেভ করা। সাবিহা কয়েকবার ডিলিট করতে যেও পারেনি, হাত কাঁপতে থাকে। অয়নের করা শেষ মেসেজও চোখের সামনে, বুকের ভেতর কামড়ে উঠছে। সে কি অদ্ভুত যন্ত্রণা! না শুয়ে থাকা যায়, আর না স্থির বসে থাকতে দেয়। সেলফোন সরিয়ে বারান্দার দিকে পা বাড়ালো। জীবন থেকে যা চলে যাবার তাই নিয়ে না ভাবাই উত্তম। সাবিহা নিজের সর্বোচ্চ চেষ্টা করবে আগের স্মৃতি ভুলে যাবার, অয়নকে ভুলে যাবার। রাতে ওরও খুব কষ্টে কাটিয়েছে, উত্তেজনায় ঘুম আসতে চাচ্ছিল না। বহু চেষ্টার ফলে ঘুমোতে পেরেছে। আজ বৃহস্পতিবার, ধবধবে পরিষ্কার আকাশ। ওরু সকাল সকাল উঠে ব্যাগ গোছাতে শুরু করেছে। এটা সেটার জন্য ছুটে চলেছে এক এক দিক। দুপুরের সময় মাহিনকে দেখা গেল, সঙ্গে ইব্রাহিম। লাঞ্চ করে একসাথে বেরোবে তারা। এই জন্য বেশ ভালো রান্না হয়েছে বাড়িতে। গিন্নিরা কম বেশি অনেক পদের আইটেম করেছেন। সুগন্ধ ছড়িয়ে পড়েছে চারিপাশে। খাওয়া দাওয়া শেষে রওনা হবার সময়। ঘড়ির কাঁটা ঘুরছে 4টায়। অরু তখনও ব্যস্ত ভঙ্গিতে তৈরি হচ্ছে। আজ কামিজ পরেনি, চুড়িদার পরেছে। কপালে ছোট কালো টিপ দিয়ে বেরিয়ে পড়ল। সাবিহা দাঁড়িয়ে খুব সাধারণভাবে, কোনো সাজগোজ নেই, শুধু ড্রেসটাই পরেছে। অরু এই বিষয়ে কিছু বলার পূর্বেই সাবিহা তাড়া দিল। ভাইয়া দাঁড়িয়ে আয়। অরু কিছু বলতে পারলো না, চুপচাপ এগিয়ে গেল। তন্ময় আর মাহিন কথা বলছে। অরুকে দেখেই মাহিন হাসলো, পরিষ্কার সুন্দর মিষ্টি হাসি। তন্ময়ের কাজ চাপড়ে বলল। জিতছস মাম্মা? অরু লজ্জায় হতভম্ব, দ্রুত পায়ে গাড়িতে উঠে গেল। এভাবে বললে তার লজ্জা লাগে না বুঝি? মুখের সামনে কেউ বলে এভাবে? সাবিহা উঠে বসেছে। তন্ময় ড্রাইভিং সিটে বসলো, তার পাশে মাহিন। ইব্রাহিম বাইক নিয়ে এসেছে, সে সদরঘাট পর্যন্ত বাইকে চড়েই যাবে। গাড়ি স্টার্ট হয়েছে। গাড়ির আগে ইব্রাহিমের বাইকের সামনে চলে গেল। পরপর হাওয়া। অরু নিজের পাশে জানালা খুলে দিয়েছে, হুড়মুড়িয়ে বাতাস ছুঁয়ে দিচ্ছে। এক আলাদাই প্রশান্তি ঘিরে ধরেছে। আধা ঘন্টা গিয়ে গাড়ি হুট করে থেমে গেল মাঝপথে। তন্ময় সাবিহার উদ্দেশ্যে বলল। আয়। অবুজের মতো সাবিহা বেরোলো। কোনো সিরিয়াস কিছু হলো নাকি? তাদের গাড়ির সামনে আরেকটা গাড়ি রয়েছে সাদা রঙের। সাবিহা লক্ষ্য করেনি। তন্ময় বলল। ঘুরে আয়, ফিরে আসবি হাস্যোজ্জ্বল হয়ে। কোনো প্রয়োজন হলে কল দিবি। সাবিহা নির্বোধ। হ্যাঁ। গাড়ির পেছন দিকে অয়ন দাঁড়িয়েছিল, এবার ঘুরে সামনে এলো। চোখে কালো সানগ্লাস। সানগ্লাস করে তন্ময়ের সামনে দাঁড়ালো। তন্ময় তার কাঁধে হাত রাখলো, শাসানো সুরে বলল। বি কেয়ারফুল। 100% ভাই। সাবিহা বোকার মতো তন্ময়কে যেতে দেখলো। তন্ময় গাড়িতে উঠতে তার ধ্যান হলো, চেঁচিয়ে উঠল। ভাইয়া এসব কি হচ্ছে?
তন্ময় হাতের ইশারায় বোঝালো যেতে। এদিকে অয়ন দ্রুততম ভাবে সাবিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। তন্ময়কে ছেড়ে তার ধ্যান অয়নের উপর চলে গেল। অনেক পরিবর্তন হয়েছে ছেলেটা। গাল জুড়ে চাপদারি, লম্বা বেড়েছে কিছুটা, পুরুষ বনে গিয়েছে যেন। সাবিয়া তাকিয়ে রইল। হুট করে ঘুরে দাঁড়ালো। সে একাই চলে যাবে, পা বাড়ালো। অয়ন তৎক্ষণাৎ হাত চেপে ধরেছে, শক্তি প্রয়োগ করে টেনে নিয়ে গাড়ি দিকে অগ্রসর হয়েছে। সাবিয়া হাত চালানোর প্রচেষ্টায় মতো। সে তো সব ভুলে যেতে চাইছিল, তাহলে কেন পুনরায় সেই অনুভূতি, সেই মানুষ সামনে এসে দাঁড়িয়েছে? সদরঘাট ২৬ শেখ সাহেব দাঁড়িয়ে আছেন একটা ৩ তলা সাদা লঞ্চের সামনে। শ্যামবর্ণের বেটেখাটো লোক, গম্ভীর মুখশ্রীর অধিকারী, কণ্ঠেশ্বরও ভদ্রলোকের গম্ভীর। মুখ জুড়ে দাড়ি, ঢিলে ঢালা প্যান্ট শার্ট পরে আছেন। তার সামনে দাঁড়িয়ে ছেলে রুস্তম। চোখে মুখে ভয়ার্থতা লেপ্টে আছে, আর চোখে নিজের বাবার দিকে তাকালো। ২৬ সাহেব অন্ধকার মুখে বললেন, এতগুলো ছেলে পেলে মাইয়া লগে মিল্লা যাইতছ বাজান, কোনো আকাম কুকাম কইয়া এই বাপের মুখে চুলকানি মাখা দিও না। কি যে বলো না, সবাই বিবাহিত আব্বা, কি হইব? আর এখানে কেউ পোলা হন না, সবাই ৩০-এর উপরে। ওই যে পুচকে মাইয়াটা, ওটাই ৩০-এর উপর। বাপের কি খুই পাইয়া নিছো ওঠে কেডা? একটুখানি মাইয়া মনে হইয়া উঠে গেল ক্লাস 10-এ পড়ে। এই মাইয়া কই যায়? অতটা ছোট না আব্বা, ওরও অনার্সে উঠবে এবার। তন্ময়ের বউ, বুঝছো, গে যাও কম। কি কইলি বান্দির পো? আমি গে যাই? আরে আপা, আমি তো এমনি বলতাছি। রুস্তম আলগোছে সরে দাঁড়ালো। কানে থাপ্পড় পড়ার আগে। তার বাবার স্বভাব ভালো না, হাতের কাছে পেলে চট দিয়ে বসে। এত বড় ছেলে সে, অল্প বয়সে বিয়ে হলে পোলাপান থাকতো ১০ বছরের, অথচ তার বাবার বোধগম্য নেই। দীর্ঘশ্বাস ফেলে রুস্তম হাতে মাইক নিল, সেখানে মুখ লাগিয়ে উচ্চস্বরে চেঁচালো, সবাই লাগেজ না উঠে পড়ো, কাউন্টার থেকে কেবিনের চাবি সঞ্চয় করে নে। লঞ্চ ছাড়া হইবে 11টা 20-এ, বাকি কথা হবে ভেতরে। নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাবে মোট ৪০ জন, সবগুলো একই ব্যাচে, তবে তেমন কাছের নয় অনেকে। এই কয়েকবার একসঙ্গে বসে চা পানি খাওয়া হয়েছে হয়তো, বা হুট করে ক্যাম্পাস দেখা হয়েছে, সঙ্গে হাই হ্যালো করে নিল এমন। তবে এই ৪০ জনের মধ্যে বন্ধু বান্ধবদের আলাদা বিভাগ রয়েছে। বড় ছোট দল বেঁধে থাকে এক একজন। তাদের মধ্যে সবচেয়ে ভালো বন্ডিং এবং বড় দল তন্ময়দের। ছেলে মেয়ে মিলিয়ে তারা ১৪ জন বন্ধু বান্ধব। সে সময় ভার্সিটিতে রাজ করে বেরিয়েছে একসাথে, ক্যান্টিনে কাঁধে কাঁধ ঘষে আড্ডা দিয়েছে কত শতবার। ক্যাম্পাসে পা দুলিয়ে বসে চম্পেশ চায়ের চুমুক বসিয়েছে। খুব সুন্দর অমায়িক স্মৃতি সেসব। এখনো সপ্তাহে একবার হলেও রেস্তোরাঁয় আড্ডা বসায় সকলে মিলে, নালে হুটহাট কল করে কথা বলে সীমাহীন। বন্ধু দলের সব থেকে শান্তশিষ্ট গম্ভীর তন্ময়কেও আসতে বাধ্য হতে হয়। না আসলে দেখা যাবে তন্ময়ের অফিসে চলে এসেছে সবগুলো। সেই কি তুলকালাম দৃশ্য সৃষ্টি করবে, তা না ভাবাই উত্তম। অরু তন্ময়ের পাশ ঘেঁষে দাঁড়িয়ে এক প্রকার লেপ্টে আছে সে, কপালে বিন্দু বিন্দু ঘামের চিহ্ন, নাকের ডগায়ও খানিক ঘাম ফুটে আছে। তন্ময়ের হাত অরুর কাঁধে শক্ত করে ধরে আছে, অন্য হাতে লাগেজ। খুব কোলাহল চারিপাশে। তাদের সামনে ২৬ সাহেব। তন্ময় হেসে সামনাসামনি দাঁড়ালো, সালাম জানালো। ২৬ সাহেব গম্ভীর মুখের একটু পরিবর্তন এলো। তিনি তন্ময়ের পাশে থাকা একটুখানি আরুকে দেখে নিলেন, গম্ভীর স্বরে শুধালেন, নাম কি? অরু ভয় পেল, দুরু দুরু কাঁপতে থাকা বুক নিয়ে বলল, আরাবি। বংশর নাম? আরাবি শাহজাহান। ২৬ সাহেব থমকে গেলেন, পরপর ধমকে উঠলেন, ও মশাই, জামাইয়ের বংশের নাম কইবা কেন? আমাগো ধর্মে তো এটাই নাই। তুমি কইবা তোমার আব্বার বংশের নাম, বুঝলা? অরু কাচুমাচু ভঙ্গিতে তন্ময়ের আরো পেছনে চলে গেল। ভয়ে তার উড়ে যাবার জোগাড়। এত বড় ধমক তো তাকে তন্ময়ও দেয়নি কখনো। অন্যদিকে তন্ময় হেসে উঠল, শব্দময় উজ্জ্বল উচ্ছ্বাস হাসি। রুস্তম পাশেই ছিল, সে তার বাবার উদ্দেশ্যে অতিষ্ঠ স্বরে বলল, চাচাতো ভাই বোনেরা, ওর আব্বার বংশের নামই বলছে। এখন তুমি যাও, আর দাঁড়ায় থাকিও না, মেলা রাত হইছে। ২৬ সাহেব আর চোখে অরুকে আরেকটাবার দেখে নিলেন। ওহ, পারিবারিক মনে হয় ভালোই মিলমিশা থাকো। ঝগড়া বিবাদ করো না, সাবধানে যাও, আগাও। তন্ময় ভয়ের তো অরুকে নিয়ে সামনে অগ্রসর হলো। লঞ্চে উঠতে নিয়ে থমকে দাঁড়ালো, মাথা নত করে প্রশ্ন করলো, কিছু খেতে ইচ্ছে করছে? নিয়ে নেবো এখান থেকে কিছু। লাগবে না, আমি সব নিয়েছি। অরু নিজের ফুলো ফুলো ব্যাগটা দেখালো। সত্যি সে দুনিয়ার সব নিয়ে নিয়েছে। খাবার থেকে ধরে চাটাও নিয়েছে ফ্লাক্সে, মোট 2টো ফ্লাক্স, অন্যটা গরম পানি। তন্ময়ের জন্য কফি বানাতে হয় কিনা। মাহিন তন্ময়ের পাশে এসে দাঁড়িয়েছে। তারা এখন লঞ্চের ভেতর, সিঁড়ির সামনে দোতলায় উঠবে। মাহিন তন্ময়ের কাঁধ জড়িয়ে বলল, মাম্মা দেখ পোলাপান কেমনে লাইন মারতেছে। আজকে তুফান ছুটবো কেবিনে। ওই দেখ ফয়সাল রে, শালা একটু আগে শিলার সাথে ফষ্টিনষ্টি পড়লো, এখন আবার সাথে সাথে ছে। রিহান তাচ্ছিল্যে সুরে বলল, বিবাহিত গুলা মূলত লাইন মারতে আইছে।
পাশে দাঁড়ানো অবিবাহিত মাহিন ছোট ছোট চোখে তাকালো। রিহান লাজুক হেসে সরে গেল। অজুহাত স্বরূপ সুহানিকে কাজে লাগালো। মূলত তার নাম ডাকতে ডাকতে হাঁটা ধরেছে, না হলে মাহিন উল্টোপাল্টা কিছু একটা বলে দিবে। ছেলেটার মুখে একদম লাগাম নেই। রুস্তম দৌড়ে এসেছে, হাতে চাবি। মোট 13টা সম্পূর্ণ দোতলার কেবিনগুলো নিয়েছে তারা, সিরিয়াল সমেত। এক একজনের হাতে চাবি ধরিয়ে দিল, বলে গেল লঞ্চ ছাড়বে কিছুক্ষণের মধ্যে। ডিনার করলে নিচতলায় চলে যেতে, খাবার ব্যবস্থাও আছে, চা পানির স্টল খোলা আছে প্রয়োজনে। তন্ময়ের কেবিন নাম্বার 27, বড় লাক্সারিয়াস খোলামেলা কেবিন। অরুর মস্তিষ্ক জ্বলতে শুরু করেছে। এতক্ষণ মাথায় আসেনি জন্য দুজন একসাথে থাকবে, বুকের ভেতর তোলপাড় মুহূর্তে শুরু হলো। গলাটা শুকিয়ে কাটকাট হয়ে গেল। তন্ময় ব্যস্ত পায়ে পুরো কেবিনে পা চালালো। লাগেজ পাশে রেখে সোফায় বসলো। সামনে টিভি সেট করা, একটা মিনারেল ওয়াটারের বোতল রাখা টি টেবিলে, সেটা হাতে নিল। ঢাকনা খুলে ঢকঢক শব্দে খেয়ে নিল। অরু তখনও চুপসে দাঁড়িয়ে। তন্ময় ভুরু উঁচু করলো। কি? অরু মাথা দোলালো, কিছুই হয়নি। তবে কিছু একটা সে ঠিকই অনুভব করছে, বলার সাহস নেই। ধীর পায়ে বিছানার একপাশে বসলো। কি করবে? আর চোখে তন্ময়কে দেখলো। তন্ময় ব্যস্ত হাতে মোবাইল টিপছে খুব মনোযোগে। অরু ভাবলো সে কি ড্রেস পরিবর্তন করবে নাকি এভাবে থাকবে। সে তো লঞ্চ ছাড়ার সময়টা দেখতে চায়। তা কি বলবে মুখ ফুটে? আয়ন গাড়ি চালিয়ে যাচ্ছে একটানে। পাশে বসে থাকা সাবিহার দিকে ফিরে তাকাচ্ছে না, সম্পূর্ণ ধ্যান সামনে। গম্ভীর করে রেখেছে মুখশ্রী। সাবিহা শতাংশ পার বলেছে গাড়ি থামাতে। কে শুনে কার কথা? অয়ন কোনো প্রতিক্রিয়া দেখালো না। গাড়ি অলরেডি শহরের বাইরে চলে এসেছে। আশেপাশের সবকিছুই শান্ত এবং নির্জন। গাছপালা দুদিকে সমান তালে মাথা উঁচু করে দাঁড়িয়ে। আকাশ গোলাকার, চাঁদ উজ্জ্বল দৃষ্টান্ত। গাড়ি থেমেছে সামনে, বড় পুকুর, ঘাসের মেলা, হিম শীতল বাতাস, কাছ নামানো। অয়ন চোখ বুজে মাথা স্টিয়ারিংয়ে রেখেছে। সাবিহার চোখে তাকালো। জড়তার কারণে ভালোভাবে অয়নকে দেখতে অবধি পারেনি। কতটা অনুভব করেছে জানে, কতটা হৃদয় ব্যাকুল ছিল জানে, জানে না। সাবিহা জানতেও দিবে না। অয়ন মাথা উঠালে চুলগুলো কপাল থেকে দুহাতে উপরে উঠিয়ে দিল। তাকালো সাবিহার দিকে। মুহূর্তে চোখাচোখি হলো। সাবিহা নজর ফিরিয়ে নিয়েছে অন্যদিকে তাকিয়ে। অয়ন হাত বাড়িয়ে সাবিহার থুতনি চেপে ধরল। মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে। কিছুটা শক্তি প্রয়োগ করেছে সে। চোখজোড়া লাল, শুকনো ঠোঁট, নিজেকে ঠান্ডা করার আপ্রাণ চেষ্টা, স্বাভাবিক স্বরে প্রশ্ন করার অসম্ভব প্রচেষ্টা। মিস করেছেন আমাকে? সেই আপনি সম্বোধন সাবিহার এখন স্পষ্ট মনে আছে। এই হুট করে আপনি সম্বোধন করার কারণ। তার উপর অতিরিক্ত অভিমান হলে আপনি বলতে থাকে, আর তা তীরের ন্যায় ছুটে লাগে তার বুকে। রক্তাপ করে দেয় ভেতরটা। সাবিহার মুখটা সরাতে চাইলো, পারল না। অয়ন দ্বিতীয়বার প্রশ্ন করলো না, তবে উত্তরের আশা ঝুঁকে রইল। জবাব শোনার জন্য ব্যাকুল সে। সাবিহা জবাবে অন্য কিছু বলতে চাইলো। বাসায় যাবো, গাড়ি ঘোড়া। অয়নের ঠোঁট শব্দ করে ছুঁয়ে গেছে সাবিহার ঠোঁট। গাঢ় চুমু দিয়ে বলল, জবাব শুনতে চাই, অন্য কোনো কথা নেই। বলুন সাবিহা, ডিড ইউ মিস মি? সাবিহা চোখ রাঙিয়ে তাকালিল, রাগান্বিত হবার চেষ্টা। তবে সত্যি বলতে অনুভূতি ছাড়া আর কিছুই অনুভব করতে পারছে না সে। রাগ তো ভুলেও না। অয়নের প্রতি বিন্দুমাত্র রাগ নেই, আছে সীমাহীন ভালোবাসা, অনুভূতি আর ব্যাকুলতা। অয়ন থুতনি ছেড়ে দিল। দুহাতে সাবিহাকে বুকে টেনে নিল, শক্ত করে চুমু খেলো কপালে। কণ্ঠেশ্বর কাতর শোনালো। খুব মিস করেছেন। রাতভর ঘুমাতে পারেনি। তোমাকে ছাড়া ভালো নেই, একটুও না। আমার সাথে এমন করো না সাবিহা, আমি শান্তিতে বাঁচতে পারবো না। সাবিহার কঠোর করতে চাওয়া হৃদয়ে মুহূর্তে গলে গেল। ছিন্ন বিচ্ছিন্ন ভঙ্গিতে ছটফট করতে লাগলো। হাত দুটো অয়নকে জড়িয়ে ধরার জন্য ব্যাকুল। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল আনমনে। অয়ন মাথা এগিয়ে এনে তাকালো, ডান হাতে মুছে দিল চোখের জল, চুমু খেলো চোখে। আমি জানি আমাকে মিস করেছো, খুব কেঁদেছ, একদম ভালো ছিল না। আমি তো আমার সাবিহাকে চিনি। কেন এলে আবার? আমি কি করব? কিচ্ছু করতে হবে না, সব আমি করব, সব কিছু ঠিক করব, কাঁদে না। অজস্র ক্ষুদ্র চুমুতে রাঙিয়ে দিল সাবিহার মুখশ্রী। ব্যাকুল হৃদয় তৃষ্ণা মেটাতে বুকে টেনে নিচ্ছে একটু পরপর। শক্ত করে জড়িয়ে রেখেছে, মাথায় হাত বুলিয়ে চুলগুলো গুছিয়ে নিয়েছে। সেই কি আদুরে অনুভূতি। অরুকে বলতে হলো না নিজের ইচ্ছার বিষয়টি। তন্ময় নিজেই বলেছে অরুকে ফ্রেশ হয়ে নিতে। ছাদে যাবে তারা, লঞ্চ ছাড়বে একটু পর। বাতাস উপভোগ করবে বসে, সেখানে সিটের ব্যবস্থা করা হয়েছে। অরু দ্রুত পায়ে ফ্রেশ হয়ে ফিরেছে, চুল ঝুটি করে নিয়েছে। তন্ময় দরজার সামনে দাঁড়িয়ে অরুকে দেখতেই বলল, ইয়ারফোন নিয়ে আয়। অরু ছুটে গেল ভেতরে। পুনরায় লাগেজ খুলে ইয়ারফোন নিল। দ্রুত পায়ে তন্ময় সামনে দাঁড়ালো, ইয়ারফোন এগিয়ে দিল, চোখে মুখে আগ্রহ। তন্ময় নিজের ফোনে ইয়ারফোন সেট করলো। একটা হিন্দি গান ছেড়ে দোকানে ঢুকালো। সাউন্ড মেপে অরুর দোকানে ঢুকিয়ে দিল। তীব্র শব্দ। অরু বোকার মতো তাকিয়ে। তন্ময় ধমকে সুরে বলল, ভুলেও ইয়ারফোন কান থেকে সরাবি না, মনে থাকবে। অরুর চোখ মুখ বিরক্তিতে ভরে গেল। অসহ্য, কানে ইয়ারফোন রাখতে হবে কেন? সেভাবেই তন্ময়ের সাথে বেরোলো। সামনে রিহান আর সুহানি দাঁড়িয়ে তর্ক করছে। মাহিন ফোনে কথা বলছে। ধীরে তারা এগোচ্ছে সিঁড়ির দিকে। ছাদে উঠবে। রিহান দুষ্টু স্বরে বলল,
একটা জিনিস খেয়াল করেছিস তোরা? সৈয়দ শুধালো। কি? তন্ময়ের বিয়ের পরের ট্রিপ এটা, সাথে বউ। মনে হচ্ছে না হানিমুনে বেরিয়েছে। মাহিন ফোন রেখে এগিয়ে আসলো। দ্বিতীয় হানিমুন হবে এটা। প্রথম তো চট্টগ্রামে সেরে ফেলেছে নিশ্চিত। নারায়ণগঞ্জ হবে দ্বিতীয় হানিমুন। বাই দ্য ওয়ে দোস্ত, প্রিপারেশন কেমন? মানে কোন? সুহানি ধমকের সুরে বলল। থামবি? ওরু এখানে, বাচ্চা মেয়ে একটা। এইমাত্র সকলে খেয়াল করলো অরু ভ্যাবলার মতো তাকিয়ে, চোখে মুখে লজ্জা ছিটে ফোটাওনি। পরপর দেখলো মেয়েটার কানে ইয়ারফোন, হাতে সেলফোন। মাহিন বাকরুদ্ধ হয়ে গেল। রিহান আওড়ালো। মেয়েটাকে পাকতে দিবে না বলে শপথ নিয়ে রেখেছে তন্ময় চাচা। একটু চালাক চতুর হতে হয়, কিসুমিসু জানতেও তো হইব। তন্ময় হাসলো স্মিত হাসি, অনিমেষ ভঙ্গিতে বলল। জানতে হবে না, এভাবেই পারফেক্ট। আকাশ পরিষ্কার, কালো আকাশ জুড়ে লক্ষ লক্ষ নক্ষত্র রয়েছে। গোলাকার সাদা ফকফকে চাঁদ। চাঁদের সৌন্দর্য আজ দ্বিগুণ রূপে জ্বলজ্বল করছে, যেন আলোয় আলোকিত হয়ে আছে চারিপাশ। সম্পূর্ণ ছাদ জুড়ে মানুষের হাঁটাহাঁটি, হাসাহাসি, তর্ক বিতর্কে তীব্র শব্দ। ছাদের মধ্যখানে গোলাকার ভঙ্গিতে চেয়ার বসানো হয়েছে। চেয়ারগুলোর মধ্যস্থানে বড় টেবিল। টেবিল জুড়ে রয়েছে নানা প্রকার খাবার। ইব্রাহিম সমানতালে খেয়ে চলেছে, চোখ মুখ শক্ত। পাশে রুস্তম বসে, সেও চোখে মুখে ক্রোধে ললাটে রূপ ধারণ করে খেয়ে যাচ্ছে। তাদের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। দুজন একসময় দাঁড়িয়ে পড়ল, যেন তর্কাতর্কি এখন মারামারির পর্যায়ে আসবে। দুজন মুখামুখি ছুঁই ছুঁই হয়ে চোখ রাঙিয়ে তাকে একে অপরের পানে। তন্ময়, মাহিন, সৈয়দ তারা ছাদে উঠেছে কেবলই। মাহিন চেঁচালো। অপ্রত্যাশিত কথায় ভড়কে গেল ইব্রাহিম, নাক মুখ কুচকে গেল মুহূর্তে। সাপের ন্যায় ফোঁস করে সরে এলো। রুস্তম কম কিসে সোজা সাপটা তেড়ে গিয়েছে মাহিনের দিকে। কিছু বোঝাপড়া এখনই করবে সে। মাহিন দৌড় লাগিয়েছে। হেসে উঠেছে বাকি সকলে। খোলামেলা শব্দময় হাসি এক একজনের। তন্ময় ছাদে উঠতেই তাকে সে অনেকেই ডাকছে। এতদিন পর দেখা, ডাকাডাকি স্বাভাবিক। তন্ময় হেসে বলেছে, আসছি। অরুকে চেয়ারে বসতে ইশারা করলো। অরু বসবে না, সে ওই কোনায় গিয়ে রেলিং এর পাশে দাঁড়াবে। নদীর পানি দেখবে, লঞ্চ ছাড়ার মুহূর্ত উপভোগ করবে। শব্দ করে বলল। ও পাশে যাই আমি। না, বস। ওরও কিছুই শুনতে পেল না। তীব্র গানের শব্দ, এত মানুষ অথচ একটা শব্দ তার কানে আসছে না। অরু ভাবলো এক কানের ইয়ারফোন খুলে ফেলবে, কিন্তু তন্ময় একটু পরপর চেক করছে, কানের দিকে ভালোভাবে তাকাচ্ছে। আশ্চর্য, এত কেয়ারফুল হবার কি আদৌ প্রয়োজন আছে? অরু তন্ময় চোখ রাঙানো দেখে বসলো এক কোণে, চুপচাপ বসে, হাত দুটো সামনে। তন্ময় হাতের ইশারায় ঠায় বসতে বলে, তারপরই অন্যদিকে হাঁটা দিয়েছে। কিছুক্ষণ পর শব্দ করে অরুর পাশে এসে বসলো সৈয়দ। অপর পাশে সুহানি এসে বসেছে। সামনে রিহান আর মাহিন বসে। অরুর চারিপাশ হতে ঘেরা, বোকার মতো তাকিয়ে আছে। সুহানি অরুর কান থেকে ইয়ারফোন খুলে নিল, হেসে শুধালো। কি গান শোনাচ্ছ ওরু? অরুর নাম বলল। তেরি কাসাম। মাহিন হতাশ গলায় বলল। আহারে, তুমি এভাবে অন্যের গান কেন শুনবে বলো তো? তোমার ভাইয়া থেকে হয়ে যাওয়া সাইয়া কিন্তু খুব ভালো গান গায়। সেদিন শুনলে না, ওই ছেলের ভার্সিটির কত মেয়েদের কানে কানে গিয়ে গান গেয়েছে, বলে শেষ করা মুশকিল। তোমার কানে কানে গেয়েছে? অরুর উজ্জ্বল মুখশ্রী বড্ড অসহায় দেখাচ্ছে। সুহানির ভীষণ মায়া হলো। সে অরুকে পাজা কোলে চেপে নিল। ধমকের সুরে মাহিনকে বলল। চুপ থাক তুই। তোর নোংরা বাম হাত ঢোকাবি না, খবরদার। কথা বলতে দে তো। অরু বলো, গান গেয়ে শুনিয়েছে কানে কানে? অরু মাথা নাড়ালো। না। ইস, ওই মেয়েটাকে দেখো, ওই যে জিন্স টপ পরে। তন্ময়ের পাশে দাঁড়িয়ে আমাদের ক্লাস টপার ছিল। তন্ময়ের জন্য পাগল এই মেয়েকে, কিন্তু তন্ময় কানে কানে গান শুনিয়েছে, আমার নিজের চোখে দেখা। অরুর বিশ্বাস হলো না মোটেও। তার গম্ভীর শান্তশিষ্ট তন্ময় ভাই এমনটা আদৌ করতে পারে? অরু বলল। সত্যি? ও, এখানে উপস্থিত অনেক মেয়ের সাথে লাইন ছিল বুঝলে। সব গোপনীয়তা বজায় রেখে চলতো ছেলেটা। দেখতে তো ভোলা ভালা, টেম্পো চালাতে জানে। সেটা কে জানতো বলো? অরুর মুখ ভোতা হয়ে আছে। সেই মুখ আরো ভোতা করতে রিহান বলল। আরে মাহিন, তোর শিলার কথা মনে আছে? ওই বাদরের নাতনিটা, ওটার সাথে তো তন্ময় ভালোই ঘনিষ্ঠ হয়েছিল, মনে পড়ে? মগজ ধোলাই হওয়া অরু চোখ জোড়া বড় বড় হয়ে গেল। মাহিনের মুখের ভঙ্গিমা দেখে তার সব কথা সত্য মনে হতে লাগলো। নিমিষেই চোখ জোড়া জ্বলতে শুরু করলো। এর জন্য কি তন্ময় তার কানে ইয়ারফোন দিয়েছে, যাতে সেগুলো না শুনতে পায়? মাহিন আলগোছে উঠে গেল। তন্ময় আসছে তাড়াহুড়ো পায়ে।
রিহানও ব্যস্ত ভঙ্গিতে এদিক সেদিক তাকিয়ে কেটে পড়েছে। অরুর পাশে শুধু সুহানি বসে, সে নরম সুরে বলল। অরু তাকালো অসহায় নয়নে। সুহানি শব্দ করে হাসছে। তন্ময় সামনে আসতেই বলল, দোস্ত, তোর বউয়ের মগজ ধোলাই করে গেছে ওই দুইজন। সামলা তাহলে, আমি একটু আসছি। তন্ময় বিরক্ত ভঙ্গিতে মাথা নাড়ালো। দূরত্ব বজায় রেখে দাঁড়ানো মাহিন রিহানকে চোখও রাঙালো। ছেলেগুলোর জ্বালায় সে বাঁচবে না বেশি দিন। অরুর ভোতা মুখশ্রীখানায় দৃষ্টিপাত করে প্রশ্ন করলো। কি হয়েছে? কিছু না। কি বলেছে? অরু চুপ রইল। তন্ময় হাত বাড়ালো। দেখি আয়। অরু উঠে দাঁড়ালো। তন্ময় হাত ধরলো, চুপচাপ সঙ্গে হাঁটছে। তার হঠাৎ মন খারাপ হলো। সে জানে মাহিনের কথা সত্য নয়, তাও কেন মন খারাপ হচ্ছে? দুজনে এসে দাঁড়িয়েছে ছাদের এক কোণে। এখানটা বড্ড নীরব। নীরবতা ভাঙলো রুস্তমের গলার স্বরে। লঞ্চ ছাড়া হবে এক্ষুনি। পরপরই শোনা গেল লঞ্চ ছাড়া তীব্র শব্দ। অরু ধ্যানমগ্ন হয়ে পড়ল সেই শব্দে। তাকিয়ে থাকলো নদীর পানির দিকে। পানির উচ্ছ্বাস অবস্থা। উথাল পাতাল গাঢ় ঢেউ দিশেহারা অবিকলভাবে মেতে চলেছে। ধীরে লঞ্চ চলতে শুরু করেছে নদীর বুকে। সে কি অদ্ভুত অনুভূতি! অরু এবার রেলিং ঘেসে দাঁড়ালো। আরেকটু কাছে গিয়ে মাথাটা নিচু করতে চাইলো। তন্ময় দিল না। সে অরুর পেছনে দাঁড়িয়ে, স্বাস্থ্যসম্মত দুহাত দুপাশে দেওয়া। দূর থেকে মনে হচ্ছে অরু তন্ময়ের বাহুতে আটকে, তবে কাছাকাছি তেমনটা মোটেও নয়। দুজনের মধ্যে দূরত্ব রয়েছে কিছুটা। অরু আর চোখে পেছনে তাকালো। তন্ময় তখনও নদীর দিকে তাকিয়ে, তবে অরুর নজর ঠিক উপলব্ধি করলো। কি? হুম। বল। আপনি কখনো প্রেম করেছেন? প্রশ্নটা করতেই অরুর বুকের ওঠানামার গতি বেড়ে গেল। ভেতরটা ধুকপুক করছে। তন্ময় সময় নেয়নি, মুহূর্তেই জবাব দিল। না। কখনো করেননি? কখনো না। অরুর হুট করে খারাপ হয়ে যাওয়া মন স্বতঃস্ফূর্ত হলো মুহূর্তে। জলজল চোখে ফিরে চাইলো। তন্ময়কে পলক ভরে দেখে বলল, আপনি কখনো কানে কানে গান গেয়ে শুনিয়েছেন? তোর মাথায় কি ঢুকিয়েছে এরা? কানে কানে গায় কিভাবে? আশ্চর্য। কানে কানে কিভাবে গান গায় তাই জানে না। সুহানির বলা কথাগুলো অরুর মস্তিষ্কে জড়ালো, ভঙ্গিতে লেপটে এলো। কানে কানে গান শোনার জন্য এক আলাদা অনুভূতি আছে। সুহানিকে রিহান শুনিয়েছে। অরুরও আগ্রহ জেগেছে এই বিষয়ে। সে চাচ্ছে তন্ময় তাকে গেয়ে শোনাক। কেন শোনায় না? অরু উপভোগ করতে চায় ওই অনুভূতি। নজর ফিরিয়ে নদীর দিকে তাকালো। নদীতে চাঁদের ঝলক, আসমানের প্রতিভাব দেখা মিলছে উপচে পড়া রূপের। বেশ খানিক্ষণ বাদে কানের কাছে উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ পেল অরু। কোমরে শক্ত হাতের ছোঁয়া। জামার ভিতর দিয়ে গিয়েছে সেই হাত, মুঠো করে ধরেছে সেখানে। অরু চোখ জোড়া বন্ধ করে ফেললো। সঙ্গে সঙ্গে তন্ময় বলল। খুব জ্বালাতন করিস। অরু ও কষ্ট পেল। জ্বালাতন তো তাকে করা হচ্ছে। মিইয়ে যাওয়া গলায় বলল। ছাড়ুন, আমি কি বলেছি শোনাতে? তন্ময়ের গম্ভীর কণ্ঠে ধীর হাসির শব্দ শোনা গেল। অরু ও, সরুন। তুই তো দিব্যি আমাকে জোরপূর্বক চুমু খেতি, এখন আমি ধরতে পারবো না? সার্টিফিকেট পেয়েও? কি? আশ্চর্যের শেষ সীমানায় চলে গেল। কি সব বলছে! সেই কবে অরু গালে একটা চুমু দিয়েছিল, সেটা নিয়ে বসে আছে। তখন তো অরু ছোট, অবুঝ ছিল। অনুভূতির চাদরে ঢেকে কয়েকটা ভুল স্টেপ নিয়েছিল। তাই বলে এভাবে বলবে? সেও তো অরুর সাথে কত কিছু করেছে। অরু তো বলতে চায়নি। আমি কখনো এমন করিনি, মানে মাত্র একবার। একবার? আচ্ছা, এই একবার কেন চুমু খেয়েছিলি? অরু দিশেহারা হয়ে পড়ল। কেন খেয়েছিল? না খেলে এত কিছু তো শুনতে হতো না। দুঃখিত গলায় বলল। ভুল হয়ে গেছে। শাস্তি তো পেতে হবে। হঠাৎ কানের কাছটায় নিঃশ্বাসের ইঙ্গিত পেল। কেঁপে উঠল অরু। এভাবে কানে মুখ নিয়ে রেখেছে কেন? পরপর নরম ঠোঁটের ছোঁয়া। দম আটকে রাখলো অরু। ভালোভাবে শ্বাস নিতে পারছে না। রুদ্ধশ্বাস ফেলে নড়ে চড়ে উঠল তন্ময়ের বাহুতে, কিন্তু সরতে পারল না। তন্ময় শক্ত করে ধরে রেখেছে তাকে। ঠোঁটের স্পর্শ অনুভব করে যাচ্ছে কানের লতিতে, বিচরণ করছে সেখানে। পরপর সেই চিরচেনা গম্ভীর স্বরে সুরের তাল শুনতে পেল ভীষণ কাছে থেকে, খুব ধীরে। অরুর উথাল পাতাল ধুকপুক বেড়ে গেল শতগুণে। রাত ৩:৩৫। অরু সোফায় বসে, হাতে কফির মগ, ধীরে কফিটুকু খাচ্ছে। চোখ জোড়া জ্বলছে রীতিমতো, মাথাটাও ভার হয়ে আছে। এমন গান শুনিয়েছে লোকটা যে অরু দুদণ্ড আর দাঁড়িয়ে থাকতে পারেনি ছাদে। হাঁটু কেঁপে ভেঙে যাচ্ছিল। ভাগ্যিস তন্ময় ধরে রেখেছিল, না হলে পড়ে যেত। বুকের ভেতর এখনও সমান তালে কাঁপছে, গলাটাও শুকিয়ে যাচ্ছে। তন্ময় 1:45-এ বেরিয়েছে। বাহির থেকে রুম লক করে গিয়েছে। সঙ্গে ভেতর থেকেও করতে বলেছে অরুকে। সেলফোন দিয়ে গিয়েছে দরকার পড়লে কল করতে। অরুর প্রয়োজন পড়েনি। সে চুপচাপ বসে থাকলো পুরো সময়। লঞ্চ নারায়ণগঞ্জের ত্রিসীমা চলে এসেছে। দূর থেকে দেখা মিলছে বড় অট্টালিকার, গাছপালা, ঘন জঙ্গল, সবই আবছা দৃশ্যমান। অরু বারান্দার চেয়ারে বসে তাকিয়ে রইল। বুকে হাত চেপে রাখলো, চোখ বুঝলো। অত্যন্ত ভালোবাসতে নেই, হৃদয় পুরো ছারখার হয়ে যাবে, হয়তো সুখে নয়তো যন্ত্রণায়। আমার হৃদয় কেন করছে সাবিহা?
সাবিহা দৃষ্টি সরালো, বুকে চিনচিনে ব্যথা অগ্রাহ্য করলো। পরিবারের কথা শোনো, তারা তোমার খারাপ চায় না, তুমি কি চাও? যা তোমার জন্য ভালো। অয়ন হাসলো নির্বিকার ভঙ্গিতে। আমার জন্য ভালো কি? এত সব জানি না। তুমি কিচ্ছু জানো না, বোঝো না। তুমি শুধু আমাকে পোড়াতে জানো। সাবিহার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে, দু চোখ ভিজে উঠেছে। সে মাথা ঘুরিয়ে সিটে হেলান দিয়ে রইল, চোখ জোড়া বুজে রাখলো। অয়ন কপালে আঙ্গুল চেপে ধরেছে। হৃদয় এতটা ব্যাকুল কেন হবে? ভালোবাসার মানুষ সামনে আসতেই রাগ প্রেমের সমুদ্রে ডুব কেন দিবে? রাগ কেন রাগের জায়গায় শটান মেরে থাকে না? অভিমানী মন শক্তপোক্ত হতে পারে না কেন? এই যে অয়ন মাসখানেক ধরে জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বলল, পুড়ে ছারখার হয়ে গেল, রেগেমেগে অস্থির হয়ে থাকলো, দিন রাত জেগে কাটালো। এক মুহূর্তের জন্য দু চোখের পাতা বুঝতে পারেনি, শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারেনি। খুব করে মনকে শক্ত করেছিল, ভেবে রেখেছিল সাবিহা সামনে আসলে তাকেও নিজের আগুনে জ্বালাবে। পই পই করে ভেবে রেখেছে, অথচ এখন হচ্ছেটা কি? সাবিহার আঁখি দুটির কোণে জল ঘেঁষতে দেখে মুহূর্তে গলে রসমালাই বনে গেল। রাগ, অভিমান, জেদ সবকিছু উবে গেল। আপাতত বুক ভর্তি ভালোবাসা উতলে উঠছে, হাঁসফাঁস করছে বুকের ভেতরটা। সাবিয়াকে শক্ত করে ধরে রাখতে ইচ্ছা করছে বক্ষস্থলে। বিরক্ত ভঙ্গিতে কপালের চুলগুলো দুহাতের সাহায্যে উঠিয়ে নিল, ঘুরে তাকালো পাশে। সাবিয়া ঘুমিয়ে পড়েছে সিটে, মাথা এলিয়ে নিশ্চিন্তে চোখ বুজে আছে। মায়াবিনী একটা। অয়নকে জ্বালিয়ে পুড়িয়ে ঘুমাতে ব্যস্ত। অয়ন ঠোঁট চেপে ঘুমন্ত সাবিহার পানে চেয়ে রইল, চোখ মুখ লাল বর্ণে রূপান্তরিত হয়েছে, কালো রেশমি চুলগুলো চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে। অয়ন হাত বাড়ালো, মুখশ্রীর সামনে থেকে চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল। থমথমে চোখ নামিয়ে চট করে একটা চুমু খেলো। সাবিহা নড়ে চড়ে পাশ ফিরেছে, ঘুমের ঘরে গোঙালো। অয়ন ঠোঁট এগিয়ে নিঃশব্দে আরেকটা চুমু খেলো। কতটাই না আকুতি অনুভব করেছে এই মুখশ্রী দেখার জন্যে, কিভাবে ছটফট করেছে দিনরাত, ব্যাকুল হয়ে ঘুরে ফিরে বেরিয়েছে একটিবার দেখার জন্যে। অয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেললো, অস্পষ্ট স্বরে আওড়ালো, বটল ছাড় দিচ্ছে, একবার নিচে করি, তারপর খবর আছে তোমার। নিস্তব্ধতা ভেঙেছে অয়নের সেলফোনের শব্দে। তন্ময় কল করেছে, অয়ন রিসিভ করলো। ওপাশ থেকে কোলাহলে তীব্র শব্দ, সব রকম শব্দ মিলেমিশে একত্রে এসে কানে বিচ্ছে। সেলফোন কান হতে খানিক সরালো। তন্ময় হয়তো কিছুটা দূরে যাচ্ছে শোরগোল থেকে। কিছুক্ষণের মধ্যে শব্দ কমে এলো, সে ডেকে উঠল, ভাইয়া। কই? শহরের বাইরে। সাবিহা? ঘুমোচ্ছে। রাত তো অনেক, কোথায় যাবে ভেবেছো? অয়ন হাসলো। সে মাদারীপুর যেতে চাচ্ছিল সাবিহাকে নিয়ে। ভেবেছিল সেখানকার একটা হোটেল বুক করে নেবে, দুদিনের জন্য ঘুরে ফিরে আসবে সময় মতো। কিন্তু তা কিভাবে সম্ভব? সাবিহা স্পষ্ট স্বরে নাকচ করে বসেছে, কোনো প্রকার হোটেলে নেওয়া হবে না, কোনো প্রকার মাদারীপুর যাওয়া হবে না, এভাবে গাড়িতে করে ঘুরবে, নাহলে বাড়িতে দিয়ে আসতে। অয়ন পড়ল বিপাকে। 2-3 দিন এভাবে গাড়িতে করে থাকা যায় নাকি? পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভেবেছিলাম, তবে সাবিহা যাবে না, এভাবেই গাড়িতে থাকবে বলছে। ভয় আছে। আমি বুঝতে পারছি ভাইয়া। আমি খুব ভরসা করি তোমাকে অয়ন। জানি ভাইয়া, নিরাশ করব না। সাবধানে থেকো, প্রয়োজনে কল করো। আরে হ্যাঁ, টাকা লাগবে? আমি কি পাঠাবো? না না, আছে আমার কাছে। এনজয়। সেম টু ইউ ভাইয়া। সেলফোন রেখে পুনরায় নজর সাবিহার দিকে রাখলো। অশান্ত লাগছে, মেয়েটাকে ঘুমিয়ে শান্তি পাচ্ছে না, দোনমনো করছে ঘুমের ঘরে। অয়ন হাত বাড়িয়ে সাবিহার মাথাটা এগিয়ে আনলো, ঠিক নিজের পায়ে রানের উপর রাখলো মাথা। পেছনের সিটে রাখা কোট এনে সাবিহার শরীরে মেলে দিল। এসির টেম্পারেচার খানিকটা কমিয়ে নিল। ধীরে সুস্থে গাড়ি স্টার্ট করলো, টান মেরে চললো মাদারীপুরের উদ্দেশ্যে। এমন সুযোগ বারবার আসবে না, সে সদ্ব্যবহার করবে এই সুযোগের। অবশ্যই শান্ত, ভীষণ শান্ত চারিপাশ, কোনো প্রকার শব্দ নেই কোথাও। সাবিহা চোখ পিটপিট করছে, উঠবে ভাব। ঘন্টাখানিক ঘুমিয়েছে আরাম করে। শরীর মুচড়ে উঠতেই অয়ন বা হাত বাড়িয়ে ধরে ফেললো। সাবিহা মুহূর্তে লাফিয়ে উঠে গেল, হন্তদন্ত ভঙ্গিতে অয়নের দিকে তাকালো। কখন ঘুমিয়েছে আর কখন বা অয়নের পায়ে পৌঁছেছে। বিভ্রান্ত হয়ে গুটিসুটি মেরে বসলো, আর চোখে অয়নকে বারবার দেখে নিল। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে ছেলেটাকে, চোখ মুখ ছোট হয়ে আছে ঘুমের অভাবে। নিরামিষ ভঙ্গিতে গাড়ি চালাচ্ছে সাবিহার। মায়া হলো, বুকটা আনচান করতে লাগলো। ধীর গলায় শুধালো, একটু ঘুমিয়ে নেবে? মাঝখানেকের ঘুম জড়ো হয়েছে, একটুখানি ঘুমিয়ে কিছু হবে না, অনেক ঘুমাতে হবে। সাবিহা চুপ মেরে গেল। অয়ন আর চোখে তাকে পুনরায় বলল, তোমাকে দেখেছে, ছুঁয়েছে, এখন ভালো ঘুম হবে। তবে ঘুমের জায়গা নেই, অদ্ভুত। সাবিহা কথা ঘুরিয়ে বলল, কোথায় যাচ্ছি?
অয়ন জবাব দিল না, তবে এবার গাড়ি টেনে চলেছে বিচলিত হয়ে, চারিপাশে তাকাচ্ছে বারংবার, যেমন ভালো জায়গা খুঁজছে। একটা শুনশান কোলাহলবিহীন বাড়ির সামনে থামালো গাড়ি। বাড়িটা 5 তলা, বেশ দূরে। আশেপাশে আর বাড়ি নেই, তাদের চারিপাশে গাছপালার ঘাস। অয়ন বেরোলো, অপর পাশে এসে সাবিহাকে বের করলো টেনে। পেছনের দরজা খুলে সাবিহাকে বসে উল্টো ঘুরে সেও গিয়ে বসলো। ভেতরে দিয়ে সম্পূর্ণ গাড়ি লক করে ফেললো। হাত পা মেলে মাথাটা সাবিহার কোলে রেখে শুয়ে পড়লো। মুহূর্তে চোখ বুজে ঘুমিয়ে গেল। সাবিহা স্তব্ধ, কিং কর্তব্য বিমূঢ় চমকে বসে রইল। চোখজোড়া এখনো পলক ফেলতে সক্ষম হয়নি। লঞ্চ থেকে সকলে নামতে ব্যস্ত, কেউ বা নিজেদের লাগেজ হাতে দাঁড়িয়ে কথাবার্তায় মশগুল। মধ্য দিয়ে মাহিন উরু সেলফোন হাতে দাঁড়িয়ে, সেলফোনখানা লাগাতার বেজে উঠছে। সেকেন্ডের জন্য অফ হয়ে আবারও বেজে উঠছে। এমন ভোর সকালে কার জন্য এত তারা? পৃথিবী এখনো অন্ধকার, সূর্য ওঠেনি, অথচ কলকারী ব্যক্তি বড় তাড়াহুড়ো যেন। অরুকে ডেকে ফোন দিবে তারও উপায় নেই। সে এখনো ছাদে রুস্তমের সাথে কাজ করছে, একটু পর নামবে। অন্যদিকে তন্ময় অরুকে নিয়ে নেমে গিয়েছে। সেলফোন ভুলবশত ফেলে গিয়েছে, যেটা আপাতত তার হাতে। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা ভেসে উঠছে ফার্মের মুরগি নামের কারণে মাহিনের অ্যাটেনশন বৃদ্ধি পেল। কল রিসিভ করতে ইচ্ছা হলো, তবে পারমিশনবিহীন অন্যের কল রিসিভ করা মোটেও সভ্যতার কাতারে পড়ে না, তাই ধরছে না। সেলফোন পকেটে ঢোকাবে সেই মুহূর্তে আবারও কল। উপায় না পেয়ে পাশ কেটে একটু দূরে গেল, কলটা রিসিভ করলো। ধমকের সুরে কিছু বলবে, পূর্বে ওপাশ হতে একটা পুচকে মেলি কণ্ঠেশ্বরে পক পক করে উঠল। এত কিসের ব্যস্ততা? সকাল হবে প্রায়, রাতের অ্যাক্টিভিটিস তো শেষ মনে হয়। শুন, এখন তাড়াতাড়ি সবকিছু ডিটেলসে খুলে বল, কি কি করলি। কিছু মিস দিবি না। আমি সারা রাত ঘুমাতে পারি নাই তোদের কাহিনী শুনবো বলে। তাড়াতাড়ি বল। তন্ময় ভাই তো মনে হয়। মাহিন হকচকিয়ে গেল, আনমনে কুকু শব্দ করে কেসে উঠল। তালুতে পানি উঠে গেছে যেন, চোখ বড় বড়। এমন অসভ্য কথাবার্তা মেয়েদের মুখ থেকে শুনতে সে অভ্যস্ত নয় মোটেও। মোটামুটি তার মুখটাও হা হয়ে গিয়েছে। ওদিকে মার্জির বকবকানি থেমে গেল, গলার স্বর চওড়া হলো। কে? মাহিন, ওই মিয়া, কল ধরে কথা বলেন না কেন? অসভ্যর মতো শুনে যাচ্ছিলেন, ভদ্রতা বলতে কিছু নাই নাকি? চমকিত মাহিন কিছু বলবার ভাষা খুঁজে পেল না, কথা বলার সময় দিল কই। অসভ্য মেয়েটা তো বকবক করেই গেল। তাকে আরো চমকে মার্জি বলল, এই যে মিয়া, ওরকে ফোন দেন তাড়াতাড়ি, খুব দরকার। কই ও? আপনি কি হন? ফোন আপনার কাছে কেন? মাহিন মেয়ে মানুষ দেখেছে অনেক, তবে এমন ঝাঁঝালো মেয়ে মানুষ দেখেনি। তাও এতটা নির্লজ্জ। কণ্ঠ শুনে তা পুচকে মনে হলো। এমন চ্যাটাং চ্যাটাং কথাবার্তা শিখেছে কোথা থেকে এই মেয়ে? মাহিন ভাষা হারিয়ে বিনা বাক্যে ফোন কানে ধরে রাখলো। পাশে মার্জি চেঁচিয়ে চলেছে, বুবা নাকি? মাহিনের পর কি আর কোনো কথা নেই আপনার ডিকশনারিতে? পড়েন কিসে? কোন কলেজে নাকি ভার্সিটি? ভদ্রতা জানেন না? প্রশ্ন করলে উত্তর দিতে হয়, এভাবে অন্যের ফোন ধরে চুপ থাকতে নেই। শুনুন। নাম কি? মাহিন আনমনে প্রশ্ন করলো। তেলে বেগুনে জ্বলে উঠল মার্জি। নাম কি মানে? দেখেন নেই স্ক্রিনে অশিক্ষিত নাকি? ফার্মের মুরগি? মার্জি চুপসে গেল যেন। সে ফট করে কল কেটে দিল। এপাশে মাহিন সবে ঘোর হতে বেরিয়েছে। নরম কণ্ঠে তেতো কথাগুলো সমাপ্তি ঘটায়। স্ক্রিনে তাকিয়ে রইল কিছুক্ষণ, বিড়বিড় করলো, মেয়ে নাকি আগুন এটা? নারায়ণগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা বিভাগের একটি জেলা। রাজধানী ঢাকা নিকটবর্তী একটি শহর এবং সদর দপ্তর। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও জেলার অন্তর্গত। এই শহর জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের 43টি বৃহত্তম শহরের মধ্যে এটি 13তম। শহরটি শীতলক্ষা নদীর তীরে অবস্থিত। এভাবেও নারায়ণগঞ্জ বন্দর দেশের বৃহত্তম নদী বন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসেবেও পরিচিত। এছাড়াও এটি পাট বাণিজ্য এবং প্রক্রিয়াকরণ কারখানা এবং দেশের টেক্সটাইল সেক্টরের ব্যবসা ও শিল্পের একটা কেন্দ্র। অনেক পাট কলের উপস্থিতির কারণে এটিকে প্রাচ্যের ড্যান্ডি নামে ডাকা হয়। 683.14 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলাটি ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা। রাজধানী ঢাকার সাথে এই জেলার সীমানাও রয়েছে। নামার সময়টায় ভালোভাবে নজর বোলালো, বোঝার উপায় আছে। সঙ্গে আশেপাশে দেখা মিলে নতুন প্রকৃতির। ভ্রমণের উদ্দেশ্যে অনেকেই মিলেমিশে এসেছে ঠিক, তবে এখন বিদায়ের পালা। দল নিয়ে এক একজন এক এক হোটেলে উঠবে, নিজেদের মতো বেরিয়ে পড়বে। কেউ হোটেলে, কেউ বা রিসোর্টে। নিজেদের মধ্যে ঘুরে ফিরে ঠিক সময় ফিরে আসবে, এমনটাই বলা আছে। অন্যদিকে তন্ময়দের হোটেল বা রিসোর্ট নিতে হবে না। মাহিনের নানার বাংলো আছে ইস্টে, সেটা ফাঁকা করা হয়েছে। বন্ধুবান্ধব মিলে তারা সেখানেই থাকবে বলে আলোচনা করা আছে। গাড়িটা এসেছে 5টা। মিলেমিশে এগুলোর মধ্যে চড়বে। কেউ বা এখনই নারায়ণগঞ্জ ঘুরতে বাইক ভাড়া করে ফেলেছে, ঘুরে ঘুরে যাবে। তন্ময় লাগেজ হাতে দাঁড়িয়ে, গরমে অতিষ্ঠ হয়ে আছে সে। ঘেমে নিয়ে একাকার, শার্ট পেছন দিয়ে ভিজে উঠেছে। পাশে অরু দাঁড়িয়ে, সেও হাঁসফাঁস করছে গরমে। এখানে উপস্থিত সকলে ক্লান্ত এবং গরমে অতিষ্ঠ। আজ ভ্যাপসা গরম খুব বেশি। তাদের সামনে গাড়ি, বড় গাড়ি। 7-8 জন নির্দ্বিধায় এটে যাবে। মাহিন এবং রুস্তম আসলে উঠে পড়বে গাড়িতে। রিহান কপালের ঘাম মুছে বলল, ওরু, ভেতরে বসো গুনিহার সাথে, সেই গরম। তন্ময় মাথা দোলালো, লাগেজ পেছনে রেখে ফিরে আসলো। অরুকে ভেতরে বসিয়ে দিল। সুহানি ততক্ষণে অন্য পাশ হয়ে উঠে বসেছে।
বাইরে তন্ময়, ইব্রাহিম, রিহান এবং সৈয়দ দাঁড়িয়ে রইল। মাহিন এবং রুস্তম এলে গাড়ি স্টার্ট করা হবে। দুটো গাড়ি অলরেডি বেরিয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল দুজনকে। কাছাকাছি আসতেই গাড়িতে উঠে বসলো সকলে। ড্রাইভিংয়ে রুস্তম বসেছে, পাশে সৈয়দ, পেছনের সারিতে অরু আর সুহানি, মিডল সারিতে তন্ময়, মাহিন, ইব্রাহিম এবং রিহান। গাড়ির এসি বন্ধ করে দেওয়া হলো, চারিপাশে কাজ খুলে দিল, গাড়ি চলতে শুরু করেছে। মুহূর্তে ঠান্ডা বাতাস ছুঁয়ে ঝিম লাগিয়ে দিল এক একজনের শরীর। অরু পিপাসিত দৃষ্টিতে বাইরে তাকে, অন্ধকার কাটিয়ে পৃথিবীর বুকে সূর্য উঠবে যে কোনো সময়। সূর্যাস্ত দেখার বড্ড শখ অরুর, আজ দেখতে পাবে স্পষ্টভাবে। কোনো এক নদীর সামনে গাড়ি থামালে মন্দ হয় না। এদিকে প্রকৃতির বাতাসে তীব্র হুঙ্কার তুলছে। চোখ বন্ধ করে ফেলল অরু। প্রাণবন্ত প্রকৃতির ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়ল। পুনরায় চোখ মেলে তাকাতে দেখলো গাছপালা আর নদী। মাহিন হুট করে ডাকলো, অরু ঘুরে তাকালো। জি ভাইয়া। মাহিন সেলফোন এগিয়ে দিল, উদ্বিগ্নতার দৃষ্টি। ঠোঁটে ঠোঁট চেপে আছে, কিছু একটা বলতে চাইছে, ভেবেচিন্তে শুধালো। ফার্মের মুরগিকে কল এসেছিল। অরু হাসলো। মার্জি আমার ফ্রেন্ড। ও কোথা থাকে? পাশাপাশি আমাদের লাইনের মাথার বাড়িটা ওদের। খুব কথা বলে তাই না? মানে পক পক করে সারাদিন। অরু মিয়ে যাওয়া গলায় বলল। হ্যাঁ ওই একটু আর কি। একই নৌকার মাঝে। অরু ভাষাহীন দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় তাকে হাসি হাসি মুখশ্রী, নরম দৃষ্টি, একদম আদুরে। অরুর বক্ষস্থলে ঠান্ডা স্রোত বয়ে গেল। ইচ্ছে করলো দৌড়ে গিয়ে তন্ময়ের কোলে চড়তে, শব্দ করে দু গালে চুমু বসাতে, গালে গাল ঘষতে, কিন্তু তা অসম্ভব। লাজুক অরুর জন্য অসম্ভব। উদ্বিগ্ন মন নিয়ে সে প্রকৃতির ধ্যানমগ্ন হলো পুনরায়। সাদা রঙের ডিজাইনিং বাংলো, 6 একর জমিতে গড়া, চারিপাশ হতে লম্বা দেয়াল টানা। দারোয়ান দাঁড়িয়ে, দরজা খুলে দেওয়া হয়েছে। গাড়িগুলো এক এক করে ঢুকছে। দুপাশে বাগান গিয়েছে, মাঝে চওড়া রাস্তা। বাড়ির সামনে গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে, সেখানে পার্ক করেছে গাড়িগুলো। ভেতর হতে বেরিয়ে এসেছে করিম চাচা, কেয়ারটেকার তিনি। সঙ্গে দুটো কাজের লোক এনেছেন, লাগেজ ভেতরে নিবেন বলে। মাহিন একটা লাগেজ স্পেসিফিক্যালি দেখিয়ে স্পষ্ট স্বরে বলল। চাচা, এই লাগেজ দোতলার কর্নারের রুমে নিতে বলবেন। তন্ময় কপাল কুঁচকে বসলো। লাগেজটা তার, এটা স্পেসিফিক্যালি দেখানোর মানে কি? অন্যদিকে রিহান হো হো শব্দ করে হেসে উঠল, যেন সে অনেক কিছুই জানে তবে বলবে না। ব্যস্ত পায়ে ভেতরে যেতে নিয়ে বলল। আমি একটু ঘুমিয়ে নেই, বিকেলে বেরোতে হবে তো। জান, তুমি আসো তাড়াতাড়ি। সুহানিও মিটিমিটি হাসছে। আলগোছে সেও রিহানের পিছু পিছু চলে গেল। রুস্তমও আর দাঁড়িয়ে নেই। মুহূর্তে সবাই এক এক করে কেটে পড়েছে, শুধু মাহিন দাঁড়িয়ে ভুবনমোহিনী চেহারা নিয়ে। তন্ময় সন্দেহজনক গলায় প্রশ্ন করল। কি ঝামেলা পাকিয়েছিস? এই চিনলি বন্ধুরে, দেখলে ওরু এভাবে বন্ধু টেকসো হয় না। পেপারস রেডি করে গিয়ে এখানেই বন্ধুত্বের ইতিটা টানবো, মানে আমাদের ডিভোর্স। অশ্রুসিক্ত নয়ন দেখিয়ে সামনে অগ্রসর হলো মাহিন। পেছনে রেখে গেল বোকা ওরু এবং অতিষ্ঠ তন্ময়কে। দুপাশে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়িয়ে তন্ময় ওরুকে নিয়ে এগুলো দেখানো রুমের সামনে এসে দাঁড়িয়েছে। পাশের কক্ষটি রিহান আর সুহানের। তারা দুইজনে ইতিমধ্যে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে, সেদিকে ধ্যান নেই ওরুর। সে অবাক দৃষ্টিতে তাদের রুমের দরজার পানে তাকিয়ে। সাইনবোর্ড লাগানো, সেখানে বড় বড় অক্ষরে লেখা, নিউলি ম্যারিড কাপল, ডু নট ডিস্টার্ব। অরুর বুক অজানা আশঙ্কায় ধূপ করে উঠল, মুচড়ে উঠল ভিতরটা। তন্ময় ভেতরে ঢুকেছে, খানিকক্ষণ হয়েছে। ছোট পা ফেলে অরুও পিছন পিছন ঢুকলো। ঢুকে তৎক্ষণাৎ মুখে দুহাত চেপে ধরলো। সম্পূর্ণ রুম ফুলের বাগানে রূপান্তরিত হয়েছে, বাসর রাতের ঘর সাজানো যাকে বলে। অরুর হাত পা রীতিমতো কাঁপছে, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে হৃদয়। তন্ময়ও বিভ্রান্ত হয়ে পড়েছে যেন। অগোছালো পায়ে বেরিয়ে পড়লো, শব্দ করে মাহিন বলে চেঁচালো। মাহিন ততক্ষণে নিজের রুম লক করে ওয়াশরুমে ঢুকেছে। শুধু সে নয়, সবগুলো রুম লক। কাউকে ধরতে না পেরে তন্ময় ফিরে আসলো। অরু তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে না তো কি করবে? বসার জায়গা কই? যেখানে তাকাচ্ছে সেখানেই ফুল, হরেক রকম ফুল। বাগানের সব ফুল এই কক্ষে নিশ্চিত। চোখ মুখ জ্বলছে, নিশ্চয়ই লালচে হয়ে গিয়েছে। তন্ময় গলার স্বর শক্ত করার সামান্য চেষ্টার উদ্দেশ্যে বলল। পরে কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে দিব, আপাতত ফ্রেশ হয়ে রেস্ট নেই। আচ্ছা। তন্ময় ঠায় দাঁড়িয়ে নজর বিছানায় সীমাবদ্ধ। সে সময় নিয়ে পুনরায় বলল। এসব এসব কি তোর খারাপ লাগছে? ছিঁড়ে ফেলবো? অরু চোখ তুলে তাকালো। তার লাজুক দৃষ্টি থমকে গিয়েছে। তন্ময়ের দৃষ্টি দৃঢ়, যেন সে হ্যাঁ বললে সবকিছু ছিঁড়ে ফেলবে। দুজনের দৃষ্টি নিবদ্ধ হলো। অরু থরথর করে কাঁপতে থাকা ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। লজ্জা দ্বিধা উজাড় করে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে তাকে। খুব কষ্টে আটকে যাওয়া গলায় জবাব দিল। না, আমার খারাপ লাগছে না, চিরবেন না। পরপর অরু কম্পিত পায়ের ধাপ ফেলে লাগেজ করলো, কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ছুটলো। এই বিছানায় সে কিভাবে ঘুমাবে? অরুর যে লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে এখনই। তাকে উপলব্ধি করতে পারছে লোকটা? নিস্তব্ধতা,
আবদ্ধতায় ঘেরা চারিপাশে। কক্ষ জুড়ে শুধু অরুর ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। তন্ময় হতে লজ্জিত মুখশ্রী আড়াল করতে বেশ সময় নিয়ে বেরিয়েছে ওয়াশরুম থেকে অরু। বিচলিত চোখে চারিপাশে নজর বুলিয়েছে। যাকে দেখার প্রত্যাশা নিয়ে বেরিয়েছে সে নেই, তন্ময় নেই, আনাচে কানাচে কোথাও নেই। অরু স্বস্তির শ্বাস ফেলবে নাকি দীর্ঘ নিঃশ্বাস? তন্ময়কে ভীষণ ক্লান্ত দেখিয়েছে, এতটা জার্নি করে এসেছে, এখন একটু রেস্ট নেবে না? ইতস্তত মনে বিছানার সামনে এসে দাঁড়ালো অরু। তখন লজ্জায় পঞ্চমুখ হয়ে বিছানাখানা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেনি। এখন যখন দেখছে, বুঝতে পারছে তখন তন্ময়ের ধ্যান মেরে তাকিয়ে থাকার কারণ। তুলতুলে লাল বিছানায় হরেক রকম ফুল, ফুলের পাপড়ির সাহায্যে বিছানার মধ্যস্থানে লাভ বানানো হয়েছে। লাভের ভেতর তাদের দুজনার নাম লেখা, তন্ময় অ্যান্ড অরু। প্রশান্তিতে অরুর ভেতরটা জুড়িয়ে গেল। এত সুন্দর বিছানায় কিভাবে শুবে? তার তো বসতেও দ্বিধাবোধ হচ্ছে, নষ্ট হয়ে যাবে না? কতটাই না পরিশ্রম করেছে। কিছুক্ষণ ভেবে অরু ব্যাগ থেকে সেলফোন বের করলো, ক্যামেরা অন করে বিছানার একটা ছবি তুললো, আরেকটু জুম করে তাদের নামের অংশটুকু ছবি তুলে নিল। তোলা ছবিখানা দেখতেই ঠোঁটের হাসি দীর্ঘ হলো। আধা ঘন্টা তো হয়েছে প্রায়, তন্ময় এখনো ফিরছে না। সে কি ফিরবে না? এই কক্ষে ঘুমোবে না? অরু চিন্তায় মশগুল থাকতে পারছে না। চোখ স্বেচ্ছায় বুঝে আসছে, প্রচণ্ড ঘুম ধরছে। এমন সময় হাতের সেলফোন বেজে উঠল। মার্জির কল। অরু কল রিসিভ করলো। মার্জি কল না দিলে ঘুম থেকে উঠে সেই কল ব্যাক করতো। মার্জির গলা থমথমে শোনালো। অসভ্য পুরুষ মানুষ দিয়ে আমাকে কথা শোনানো হচ্ছে, সব বুঝি। কে ছিল ওই হতবুদ্ধি লোকটা? আমাকে বল কি না ফার্মের রুগী, আমাকে বলে কিনা ফার্মের রুগী। ও তোর সাথে বোঝাপড়া আগে করে নে, ওর বাচ্চা। আমার নাম কি লিখেছে পরশস, ভালো ভালো বলে দে। অরু খিলখিলিয়ে হেসে উঠল, প্রাণোচ্ছল দীর্ঘ শব্দের হাসি। সুগন্ধি ভর্তি কক্ষ জুড়ে হাসি বিচরণ বয়ে বলল, মার্জি, তুই আমার নাম কি দিয়ে সেভ করেছিস? হ্যাঁ, ভেবেছিস আমি জানি না? আমি সব জানি। মধুওয়ালা তন্ময় ভাইয়ের মধু লোভী মৌমাছি দিয়ে সেভ করেছিস, আমি দেখেছি। আবার আমার তন্ময় ভাইয়ের নাম্বার সেভ করেছিস কিভাবে? মধুলোভী মৌমাছির মধুওয়ালা তন্ময় ভাই। সে মোটেও মধুলোভী মৌমাছির মধুওয়ালা তন্ময় ভাই না, সে অরুর তন্ময় ভাই। আমাদের নাম ভালোভাবে লিখ, আমিও তোরটা ভালোভাবে লিখব। তন্ময়ের থমথমে চেহারার পরিবর্তন দেখালো। মাত্রই দরজার সামনে এসে দাঁড়ানো সে বেকুব বনে গেল। মুখশ্রীর রং বদলাতে দেখা যাচ্ছে। থমকে গেছে পা জোড়াও, দৃষ্টি অরুর পিঠের উপর নিবদ্ধ। মূলত তারা অরুর প্রাণোচ্ছল দীর্ঘ হাসি শব্দ শুনতে শুনতে এসেছে। তন্ময়ের পেছনে দাঁড়ানো মাহিন মুখ টিপে হাসছে। ব্যঙ্গ করে ফিসফিস করে তন্ময়ের কানের সামনে বলল, মধুওয়ালা তন্ময় ভাইয়া, লোভী মৌমাছির মধু ফিরিয়ে দিন। সেগুলো নিয়ে আর কত ঘুরবেন বলুন? তন্ময়ের গাম্ভীর্যের মুখশ্রী দেখে মাহিনের শব্দ করে হাসতে ইচ্ছা করছে, তবে সে একটা টু শব্দ পর্যন্ত করলো না। আগ্রহী চোখে কান পেতে রাখলো। সে কথোপকথন আরো শুনতে চায়। মাহিনকে অসহায়ত্ব করে অরু হুট করে ঘুরে তাকালো, বড় বড় চোখ করে ফেললো। কল আলগোছে কেটে দিল। হতভম্ব অরুর পানে তাকিয়ে মাহিন এবার উচ্চস্বরে হেসে উঠল, ঘর কাঁপানো হাসি। হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ল। গম্ভীর তন্ময়ের মুখশ্রীর সাথে মধুওয়ালা তন্ময়কে মেলাতে গিয়ে আরেক দফা হাসলো। হাসতে হাসতে সে দিশেহারা এক প্রকার। চোখের কোণে জল মুছে উঠে দাঁড়ালো, নিজেকে যথাসম্ভব ঠিক করে বলল, টাকা দে মধুওয়ালা, তাড়াতাড়ি যাই, অনেক কিছু কিনতে হবে। তন্ময় থমথমে চেহারায় লাগেজ খুলল। মানিব্যাগ বের করে ৫,০০০ টাকার নোট এগিয়ে দিল মাহিনকে রফা দফা করতে। এভাবে তাদের কারো কাছে ক্যাশ নেই। তন্ময়ও ক্যাশ রাখে না সচরাচর। আজ ওর জন্য রাখা, মূলত রাস্তাঘাটে এটা সেটা দেখে চেয়ে বসলে এই ভেবে আগে বের করে রেখেছে কিছু খুচরো। মাহিন টাকা পেয়ে আরেক চোট হেসে তবে বিদায় হয়েছে। এদিকে অরু আতঙ্কের শেষ প্রান্তে। তন্ময় কখন এসেছে জানে না, কতটুকু শুনেছে বুঝতে পারছে না। লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে বড্ড নাজেহাল অবস্থা তার। গম্ভীর থমথমে চেহারার তন্ময় অরুকে দেখছে। অরুকে অবাকে চূড়ান্তে পৌঁছে দিয়ে সে হুট করে হেসে ফেলল। ডান হাতে কপাল চোখ ঢেকে হাসছে। অতিষ্ঠ ভঙ্গিতে হাসা যাকে বলে, আবার ফকফকে সাদা দাঁতের প্রাণবন্ত হাসিও বলা যায়। অরু ভ্রম করছে না তো? এত সুন্দর হাসির মালিক তার তন্ময় ভাই। অরু অনিমেষ ভঙ্গিতে দেখছে, ভুলবশত পলক ফেলছে না। তন্ময় দীর্ঘ হাসি ছোট করলো, ঠোঁটে মুচকে হাসি লেপটে সে অরুর দিকে অগ্রসর হচ্ছে। ধীর স্বরে শুধালো, মার্জি ছিল? অরু পিট পিট চোখে তাকিয়ে ঠোঁট ভিজিয়ে ছোট্ট গলায় জবাব দিল, কি বলছিল? কই কিছু না। তন্ময় কাছাকাছি এসে দাঁড়িয়েছে, গলার স্বরে ফাজলামোর ইঙ্গিত। আমাকে মধুওয়ালা বলেছে? কেন? মধু তো চুরি করিনি এখনো। তাহলে? অরু বাক্যের মানে বুঝলো না, নিজের মতো বলে দিল, মার্জি মজা করছিল, আমিও একটু। তুই একটু মজা করছিলি? হুম। মজা করা শেষ? না, হ্যাঁ। খিদে পেয়েছে?
অরুর পেট মুচড়ে উঠল, তার টুকরো খিদে পেয়েছে। পেটে কিছু দিয়ে ঘুমালে ঘুম আরামময় হতো, তাই ভেবেচিন্তে মাথা দুলিয়ে বলল, একটু। নিয়ে আসি, বস। অরুর সঙ্গে যেতে ইচ্ছে করলো, কিন্তু লজ্জায় সঙ্গে যাবার আবদার ধরল না। একটু আগে মাহিন কি সব শুনে গেল, তার উপর এমন বাসরঘর সাজানোর উদ্ভট বিষয়টি, সব মিলিয়ে সে বেশ লজ্জিত। খাবার আসতে সময় নেয়নি, মিনিট পাঁচেকের মধ্যেই এসেছে। তবে তন্ময় আনেনি, খাবার এনেছে করিম চাচা। প্লেটে সাজানো খাবার টি টেবিলে রাখলো। উদ্বিগ্ন কণ্ঠে বৃদ্ধ বলল, মামুনি তোমাকে খেয়ে শুয়ে পড়তে বলেছে তন্ময় বাবা। আজকের জন্য কোথাও বেরানো হবে না, বারবিকিউ পার্টি হবে বাগানে রাতের দিক। ও আচ্ছা, সে খেয়েছে? তা তো বলতে পারছি না মামুনি, আমি গিয়ে খেতে বলবো কেমন? ধন্যবাদ। গাড়ির জানালায় ছোট ছোট টোকার খটখটে শব্দ। সাবিহা ঘাবড়ে গেল। অয়নের ছোট চুলে ঘন্টার পর ঘন্টা যাবৎ চলতে থাকা হাতটি থমকে গেল। চোখ জোড়া বড় আকার ধারণ করলো। পাশে তাকালো একজন মধ্যবয়সী ভদ্রমহিলা। মুখ নাড়িয়ে কিছু বলছে, শুনতে পেল না সাবিহা। বাহির থেকে নিশ্চয়ই কিছু দেখতে পাওয়া যায় না। এখন সে কি করবে, বোধগম্য হচ্ছে না সাবিহার। অয়ন তখনও নিশ্চিন্তে গভীর ঘুমে আচ্ছন্ন। সাবিহা দিশেহারা হয়ে এক প্রকার ডাকতে বাধ্য হলো। অয়ন? অয়নের চোখ জোড়া নড়ে চড়ে উঠছে। ঘুমিয়ে পাশ ফিরিয়ে মুখটা সাবিহার পেটের ভিতর গুজে দিল। আচমকা আক্রমণে হতভম্ব বাকরুদ্ধ সাবিহা। দৃশ্যমান রূপে কেঁপে উঠল, শক্তপোক্ত হয়ে এলো শরীর। ঢোক গিলে ডাকার তাগিদ বাড়ালো। এ অয়ন, অয়ন। ক্রমশ অয়নের মুখখানা পেটের গহ্বরে হারিয়ে যেতে ধরেছে। শিরা উপশিরায় রক্ত চলাচলে তীব্র বেগ। হাত বাড়িয়ে অয়নের মুখে ধরে রাখলো। অন্যদিকে কাচের খটখট শব্দ এবার জোরে শোনা যাচ্ছে। অয়ন চোখ জোড়া খুলল, নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। উঠে বসলো। ঘুম পর্যাপ্ত হয়নি, চোখ মুখ ফুলে, চোখ জোড়া লালচে। কপাল হতে চুলগুলো তুলে বলল, বসো, বেরিও না, কথা বলে আসি। সাবিহা চিন্তিত মুখে মাথা দোলালো। অয়ন বেরিয়েছে। গাম্ভীর্যের চূড়ান্তে তার হাবভাব। কাঁচা ঘুম ভাঙলে মাথাটাই গরম থাকে। বেরোতেই সামনাসামনি হলো মধ্যবয়সী মহিলার। এখন তার পাশে স্বল্প বয়সের কুমারী মেয়ে ফটফট চোখে তাকিয়ে অয়নকে সমান তালে দেখে চলেছে। অন্যদিকে ভদ্রমহিলা অয়নকে ভালোভাবে দেখে নিল। ঘুমাচ্ছিল মনে হয়। দেখতেও সভ্যটব্য। মহিলার মুখশ্রী নরম হলো, চওড়া গলায় শুধালেন, কে তুমি বাবা? এখানে কি করতেছো? অয়ন ভদ্রতাসূচক হাসার চেষ্টা করতে পারল না। প্রচণ্ড মেজাজ গরম তার। ঘুমে মাথাটা জ্বলছে। গম্ভীর মুখে জবাব দিল, ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই বিশ্রাম নিচ্ছিলাম, এখনই বেরোবো। সাথে কেডা? মাথাটা বাড়িয়ে গাড়িতে নজর দিল ভদ্রমহিলা। চোরা চাহনিতে দেখছে বারংবার। অয়ন বিরক্ত হলো। ওয়াইফ। পাশে যুবতী মেয়েটি বুঝিয়ে বলল, মা স্ত্রী বলেছে, সাথে স্ত্রী আছে। ভদ্রমহিলার মুখশ্রী এবার খুব নরম হয়ে গেল। ম্লান হাসলেন। আমি হেলেনা। বাড়ির সামনে গাড়ি দেখা একটু চিন্তায় বললাম, বাবা মাতাল কতগুলা নিরিবিলি জায়গা পাইয়া চলে আসে, উদ্ভট সব কাণ্ড কারখানা করে যায়। সেইবার তো গ্যাং রেপ কেস হইয়া গেল, তাই বাবা এত সতর্কতা। থাকো কই, শহরে থেকে আইলা মনে হইছে। জি, হানি মরে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে একের পর এক মিথ্যে নির্দ্বিধায় বলে যাচ্ছে। অয়ন না নড়ছে ঠোঁট আর না নড়ছে চোখ। খুব সাবলীল ভঙ্গিমা। হেলেনা বেগম উদ্বিগ্ন হলেন। এত সুন্দর পোলা, বউ তাইলে কতটাই না সুন্দর হইব। বেরোতে বলো না বাবা, একটু দেখি। এত কৌতূহল কেন? ভদ্রসভ্য অয়ন ভদ্রমহিলার মুখের উপর দ্বিমত করতে পারছে না। আর না পারছে গাড়িটাকে ঢুকে টান মেরে চলে যেতে। মনে অতিষ্ঠ হয়ে দরজা খুললো। মাথা ঢুকিয়ে বলল, বেরোবে? সাবিহা মাথা দুলালো। সে দরজা খুলে বেরোলো অপর পাশ হতে। কামিজ পরিহিত ফর্সা স্লিম ফিগারে সুন্দরী মেয়ে। দেখতেই সুশ্রী ভদ্র উচ্চবিত্ত পরিবারের মেয়ে মনে হচ্ছে। সাবিহা সালাম জানালো, সামান্য হাসার চেষ্টা। হেলেন এমন সাংস্কৃতিক ভদ্র মেয়ে মানুষ দেখে কোলে রসমালাই বনে গেলেন। চাতক পাখির মতো ছুটে গেলেন। মাশাল্লাহ, কি সুন্দর মাইয়া। দুজনকে পই পই মিলিয়ে বানিয়েছে আল্লাহ তাআলা। প্রশংসা শুনে অয়নের গম্ভীর মুখের পরিবর্তন ঘটল। গাম্ভীর্য অনেকাংশেই কমে এলো। ঘুম কিছুটা ছুটে গেল। নরম চোখে নিজে সাবিহার দিকে তাকালো। প্রশংসা করবে না আবার? তা সাবিহা পরিদের থেকেও সুন্দর। হেলেনা সাবিহার দুহাত ধরে প্রশ্ন করলেন, নতুন বিয়া না? চোখে মুখে সব পরিষ্কার লেখা। তুমি নতুন তো? এমন লজ্জায় লাল নীল আমিও হইছি, বুঝলা? তোমার আঙ্কেলে দেখছো তুলে তাকাতে পারতাম না, কি যে লজ্জা লাগতো। আর এখন দেখো, মাজায় কাপড় বেঁধে ঝগড়া করি। সাবিহা সন্দেহ দৃষ্টিতে তাকালো অয়নের পানে। নতুন বউ কবে হয়ে গেল সে? ঠোঁট কাঁপছে ভদ্রমহিলাকে ভুল সাবিত করার জন্য। পরে ভাবলো, এভাবে গাড়িতে দুজন একসাথে ছিল, স্বামী স্ত্রী না বললে ভালো দেখাবে না, বরং এই মানুষগুলো কুৎসিত কিছু ভেবে বসবে। তাই আর মুখ খুলল না, সয়ে গেল।
হেলেনা হেসে বলতেই থাকলেন, হানিমুনে কই যাইতেছ? আমাদের আশেপাশে ঘোরার সুন্দর জায়গা আছে, শহর থেকে অনেকেই ঘুরা যায়। সাবিয়া থমথমে চোখে তাকালো, গলাটা শুকিয়ে কাট হানিমুন আর কী সব বলছে এই পুচকে ছেলেটা। সূর্য ডুবেছে, আধার নেমেছে, বাতাস ছেড়েছে, প্রকৃতি ঠান্ডা এবং উচ্ছ্বসিত, আকাশে চাঁদ নেই। মেঘেদের দলে ঘেরা সম্পূর্ণ আকাশ, বাগানে বিশাল বড় তাঁবু টানানো হয়েছে, সঙ্গে তাঁবু সাইজের আমব্রেলা, বেশ কিছু চেয়ার পাতা, সেখানে মধ্যে গোল টেবিল, বাতি লাগানো চারিপাশে, ইটের সাহায্যে আগুন ধরানো হয়েছে, আগুনের উপর বারবিকিউ রড রাখা, গ্রিল হবে, মুরগি গোস্ত ভাজা হবে, শিকাবট হবে, আরও কিছু গোস্তের ভাজা আইটেম, সঙ্গে ভিতরে বাবুর্চির হাতের স্পেশাল আইটেম তো আছেই। মাহিন ব্যস্ত পায়ে এসে তন্ময়ের পাশে বসলো। কই রু, ঘুমিয়ে এখনো? তুই ঘুমাতে গেলি না যে? এত সুন্দর বাসর ঘর পেতে দিলাম, ভেবেছিলাম প্রিয়সী নিয়ে দিব্যি ঘুমাবি। ইব্রাহিম হতাশ সুরে তাল মেলালো। ওর ভেতরে গন্ডগোল আছে বুঝলি, চল না হলে নষ্ট। গৌরীকে শালায় যে কেমনি ঘুরে ফিরে আমার বুঝি আসে না। তন্ময় দাউ দাউ করে জল করতে আগুনের পানে তাকিয়ে দৃষ্টি নিথর। মাহিন হেসে বলল, কাজ করে দেখেই এখানে বসে, দেখছিস না ঘরে যেতে চাচ্ছে না? বাসর ঘরে দেখে ওর মধ্যে কিছুমিছু হচ্ছে দোস্ত। তন্ময়ের থমথমে গলা। মোটেও ঠিক করিসনি। মাহিন চওড়া গলায় হাসলো। অনেক কিছু এখনো বাকি, আগে আগে দেখো কোথায় একে হয়। তন্ময় চোখ রাঙালো, কাজে দিল না। মনের ভেতরটা সংকোচে মুচড়ে উঠল। কী সব উল্টাপাল্টা সিচুয়েশনে দাঁড় করাবে ভাবতেই মাথাটা ধক করে জ্বলছে। নিজেকে নিয়ন্ত্রণে রাখা নিহাতি অসম্ভব হয়ে পড়ছে। তিল তিলে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। মরণ যন্ত্রণা বুঝি একেই বলে। সুহানি এসেছে, শাড়ি পরেছে, শুধু সে নয়, সব মেয়েরা এই শাড়ি পরেছে, সেজেগুজে হাজির। বাগানে পার্টি হবে বলে কথা, মিউজিক সিস্টেমও বাজানো হচ্ছে। মাহিন উঠে দাঁড়ালো, সুহানিকে ইশারা করে একটু দূরে আনলো, ধীরস্বরে বলল, দোস্ত ওরও মনে হয় ঘুমাচ্ছে, ওরও উঠিয়ে তৈরি করে আন। এমনভাবে তৈরি করবি যেন তন্ময় চেয়ার থেকে পড়ে যায়, বুঝলি? শালা আজ ওর বাসর তো হওয়াই ছাড়ব। সুহানি মুখ টিপে হাসলো, উপর নিচ করে মাথা দোলালো ক্রমাগত। আমার সাদা শাড়ি আছে, তন্ময় সাদা রংটা পছন্দ না, ওটাই নিয়ে যাই, তারপর দেখো ওর কি অবস্থা হয়। জাফুট। উদ্বিগ্ন মনে ছুটে গেল সুহানি, তার সাথে বান্ধবী মেহেরুনও ছুটলো। যেতে নিয়ে শুনে নিল পুরো কাহিনী। উত্তেজনায় টান অবস্থা তারও। সে পুরো দমে লেগে পড়লো সুহানির সাথে। অকাজেই শব্দ শুনে অরু ছটফটিয়ে উঠে বসেছে। সে সোফায় ঘুমিয়েছিল। এত সুন্দর বিছানা সে নষ্ট করতে পারল না। হুড়মুড়িয়ে ঢুকেছে 2-3 শাড়ি পরিহিত মেয়ে, সেজেগুজে চমৎকার রূপে আবদ্ধ। সেখানকার একজনকে চিনেছে সুহানিকে, বাকি দুজন অচেনা। তারা ঢুকে নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়েছে। হাতের শাড়ি, কসমেটিক্স একত্রে ড্রেসিং টেবিলে রাখছে। সুহানি এগিয়ে আসলো, অরুকে উঠিয়ে ওয়াশরুমে পাঠালো জোরপূর্বক। অরু সময় নিয়ে ফ্রেশ হতে চাইলো। এসব কি হচ্ছে বোঝার চেষ্টা করলো, সুযোগ দেওয়া হলো না তাকে। সুহানি করাঘাত করছে শব্দ করে, বাধ্য হয়ে বেরোলো অরু। সুহানি মজার সুরে বলল, ভয় নেই প্রিটি গার্ল, উই আর ইউ এল্ডার সিস্টার, তোমাকে তৈরি করব। নিচে তো পার্টি হবে, সেখানে তো একটু সেজে গুজে যেতে হয়, তাই না? অরু পুতুলের ন্যায় মাথা দুলালো। সুহানি নরম চোখে তাকিয়ে আদরে স্বভাবে অরুর গাল টেনে দিল। লক্ষ্মী মেয়ে, চুপচাপ বসো দেখি। অরুকে ঘুরিয়ে ফিরিয়ে পুতুলের ন্যায় সাজানো হচ্ছে। শাড়ি পরাবে মেহেরুন, সে খুব ভালো শাড়ি পরাতে জানে। সমস্যা বেঁধেছে ব্লাউজ নিয়ে। সুহানিটা অরুর হবে না, ঠোলা হবে বেশ। হুট করে মনে পড়লো তার আকাশি রঙের ক্রপ টপ আছে, এগুলো দিয়ে শাড়ি পরলে আর সুন্দর দেখায়। সে ছুটে গিয়ে সেটা নিয়ে আসলো। গেঞ্জির কাপড় বেশ ছোট, অরুর পারফেক্ট হবে। ফিটিংসে কোনো কমতি থাকবে না। ঘড়ির কাঁটা 7:21। 1 ঘন্টা নিয়ে তাকে সাজানো হয়েছে। শাড়ি পরতে সময় গেল বেশ। আপাতত শাড়ি পরিহিত অরু আয়নার সামনে দাঁড়িয়ে চমৎকার চোখ ধাঁধানো নিজেকে দেখে ঝটকা খেলো। খুঁটিয়ে খুঁটিয়ে সময় নিয়ে দেখলো। পিঠে সোজা পড়ে থাকা চুলগুলো দুলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছে সুহানি পেছনে দাঁড়িয়ে। মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে অরু? অরু ফিরে তাকালো, লাজুক হাসি চোখে মুখে। খুব সুন্দর। সাজগোজে আমি এক্সপার্ট, বুঝলে? রিহান আমাকে এর জন্য প্রচণ্ড কথা শোনায়। এত সাজুগুজু করে অন্য কারোর সাথে পালানোর মতলব এটছি নাকি? ছেলেটা হিংসুটে। অরু আগ্রহী স্বরে শুধালো, বিয়ে কত বছর আপনাদের আপু? প্রেম 7 বছর, বিয়ে 3 বছর। আমাদের পরিচয় স্কুল জীবন থেকে, পাশাপাশি বাড়ি ছিল। স্কুল জীবন থেকে প্রেম? উফ না, ইন্টার থেকে। এর আগে দুজন সাপ বেজির মতন লেগে থাকতাম। তাহলে প্রেম কিভাবে হয় আপু? প্রপোজ কে করে? চলো যেতে যেতে বলি। আচ্ছা।
অরু কুচি ধরে হাঁটছে, ব্যাকুল নয়নে তাকিয়ে সুহানির পানে। প্রেমের গল্প শুনবে। সুহানি সময় নিয়ে বলতে লাগলো। ক্লাস 6 পর্যন্ত মারামারি করে কাটিয়েছি। 7 থেকে বন্ধু হলাম, ক্লোজ ফ্রেন্ড। আমি ভাই ওকে সর্বদা বন্ধুই ভেবে এসেছি, কখনো কিছু ফিল করিনি। ও নিজে পরিবর্তন হয়ে গেল ক্লাস 10 থেকে, বুঝলে? আমি জানতাম না ইন্টারে দুজনে একই কলেজে। ব্যাচের একটি ছেলে আমাকে প্রপোজ করে, হ্যান্ডসাম ছেলে। আমিও ভাবলাম ট্রাই করে দেখি। ও মা, আমি প্রেম করব শুনে তেলে বেগুনে জ্বলে উঠল, রেগে মেগে অস্থির। পারলে আমাকে মেরে তক্তা বানাতে। আমিও রাখলাম। ও কিন্তু নিজে মেয়েদের সঙ্গে দুনিয়ার ঘেঁষাঘেঁষি করেছে। আমার স্বচক্ষে দেখা। ও কত তুলসী পাতা আমি তো জানি, তাই ইগনোর করতে লাগলাম। মাসখানেক করেছিল বুঝলে, কিন্তু খারাপ লাগছিল। মনের বন্ধু, সে এমন ভেঙে পড়লো চোখের সামনে, মানতে পারেনি। বন্ধুত্ব বজায় রাখতে যাই। সাহেব প্রপোজ করেন, কোনো মেয়ের সাথে কখনো জড়াবে না গ্যারেন্টি দিল। আমিও কিছুদিন পিছনে ঘুরালাম। তখন কিন্তু ওর প্রতি প্রেম আমি উপলব্ধি করে ফেলেছিলাম, তবুও স্বীকার করিনি। আমাকে প্রেমিক হিসেবে পেতে ওকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। হুট করে সুহানি শব্দ করে হাসতে লাগলো। অরু হঠাৎ হাসির কারণ বুঝে পেল না, বোকার মতো চারিপাশে তাকালো। তারা বাগানে এসে পড়েছে। ইতিমধ্যে গান বাজছে, আশেপাশের অনেকেই হাঁটাচলা করছে, হাসাহাসি করছে, গান গাইছে, দুলছে। অরু সকলের মধ্যে তন্ময়কে খুঁজে পেল, আমব্রেলা নিচে দাঁড়িয়ে। একটা চেয়ার তার পায়ের নিচে পড়ে, হাতের সেলফোনটাও জমিনে। স্তব্ধ শরীর আর মুগ্ধ নয়ন অনিমেষ ভঙ্গিতে অরুকে দেখছে। অরু কিছুটা বুঝতে পেরে লজ্জা পেল বটে। সুহানির সঙ্গে বাকিদের তুমুল হাসির শব্দ ভেসে এলো। মাহিন করতালি দিচ্ছে। সাব্বাস দোস্ত, তোর থেকে এটা আশা করেছি। ছক্কা মেরে দিছস। তন্ময় পড়েনি, তবে চেয়ার আর সেলফোন তো পড়েছে, এটাই এনাফ। ইব্রাহিম শীষ বাঁচালো জোরসে। রিহান ইব্রাহিমের উদ্দেশ্যে বলল, অরু মারাত্মক সুন্দর, তাই না? মেয়েটা একদম মায়াবী। তন্ময়ের সেলফ কন্ট্রোলের দাঁত দিতে হবে। শাড়ি আর সাদা রং মিলে এক অনাকাঙ্ক্ষিত মায়াবতী। আজ তন্ময় কই যাবে? হেসে ফেলল রিহান। থতমত খাওয়া তন্ময়কে আরেকবার দেখে নিল। দুজনকে একসাথে এতটা মানায় যে রিহানের বুক জ্বলছে। অরু তন্ময়ের পাশে এসে দাঁড়িয়েছে, শাড়ির কুচি ধরছে, একটু পরপর চুলগুলো সামলে নিচ্ছে। বাতাস ছেড়েছে, আবহাওয়া ঠান্ডা, বৃষ্টি নামবে মনে হয়। তার পাশে তন্ময় কাটকাট হয়ে দাঁড়িয়ে। অরু লাজুক চোখে তাকালো, তবে তন্ময় ভুলেও পাশ ফিরছে না, তাকাচ্ছে না। অরুর খানিক মন খারাপ করলো। এত সুন্দর তৈরি হয়ে আসলো, অথচ তন্ময় তাকে তাকাচ্ছেও না ভালোভাবে। কেন? ছামছাম গানে নাচার প্ল্যান করা শুরু হলো। সুহানি, মেহেরুন আজ ঝর্ণা নাচবে। সকলে গোল হয়ে বসেছে চেয়ার পেতে। মিউজিক্যাল লাউড বাড়ানো হয়েছে। অরু তন্ময়ের পাশে বসে হাতে হাত রেখে আগ্রহী চোখে তাকিয়ে। নাচ শুরু হতে করতালি। অরু হাসছে। নাচ গান সে বড্ড উপভোগ করে কিনা। হাততালি, শীষ বাজানো, চেঁচামেচি সবকিছু একত্রে কানে ভাসছে। উত্তেজিত মানুষদের সঙ্গে অরু একটু উত্তেজিত। ছোট্ট গলায় সেও গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছে, হাততালি দিচ্ছে। পাশে কাটকাট হয়ে বসে থাকা তন্ময়কে ভুলেই গেল প্রায়। হঠাৎ অরু হাততালি দেওয়া বন্ধ করে দিল, মুখের হাসি উধাও হয়ে গেল। শ্বাস আটকে এলো। ধীরে উপলব্ধি করছে ঠান্ডা হাতের ছোঁয়া, যা শাড়ি ভেদ করে পেট ছুঁয়েছে। চমকে আর চোখে পাশে তাকালো তন্ময় তাকে। অরুর বুকে ভেতর তুফান শুরু হলো, তোলপাড়, বেসামাল পরিস্থিতি। থরথর করে কেঁপে ওঠা হাত তন্ময় আলগোছে লুকিয়ে মুষ্টিবদ্ধ করেছে নিজের হাতে, শক্ত করে ধরে আছে, মুখটা কাছাকাছি নিয়েছে ঠিক অরুর কান বরাবর। কানে ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা। অরু ভয়ার্ত দৃষ্টিতে আশেপাশে তাকালো, কেউ এদিকে তাকিয়ে নেই, সবাই নাচে জ্ঞানে ব্যস্ত। কানে ঘন ঘন শ্বাস প্রশ্বাস উপলব্ধি করা যাচ্ছে। তন্ময়ের অসম্ভব গভীর শ্বাস শোনা গেল। খুব খুশি না? আমাকে আগুনে জ্বলতে দিয়ে তুই দিব্যি আছিস। পেটে চাপ পেয়ে ভয়ার্ত হতভম্ব অরু মুচড়ে উঠল। খামচে ধরেছে কি? অরু ব্যথিত সুরে বলল, কি করেছি? নির্বোধ। থরথর করে কেঁপে উঠল অরু। তন্ময় হাওয়ার বেগে ধরেছে, তেমনি হাওয়ার বেগে ছেড়ে দিয়েছে, কারণ সুহানিদের নাচ শেষ। সকলে আগের মতো বসেছে নিজেদের চেয়ারে। এতক্ষণের হাস্যোজ্জ্বল অরু মুহূর্তে অনুভূতির সাগরে ভেসে চুপসে গেল, থমকে গেল। অতি চেষ্টা করেও হাসতে ব্যর্থ হলো। কাঙ্ক্ষিত বৃষ্টি নামছে ফোঁটা ফোঁটা। অরুর হাতের তালুতে এক ফোঁটা বৃষ্টি এসে পড়ল। মুগ্ধ নয়নে অরু সেখানে তাকিয়ে। বৃষ্টি আসার খুশিতে সে পুনরায় তন্ময়কে ভুলে গেল তার অনাকাঙ্ক্ষিত ঘটনা। সুহানি শব্দ করে চেঁচালো, উফ, বৃষ্টিটা আর একটু আগে আসতো, তাহলে ছামছাম গানটা বৃষ্টিতে ভিজে নাচতে যেতাম। আরেকবার হয়ে যাক তাহলে। অবশ্যই।
হই হুল্লোড় পড়ে গেল পুনরায়। ঝুম বৃষ্টি নামতে দেখে সকলে আকশাট হয়ে আমব্রেলা এবং তাঁবুতে ঢুকে গেল। মূলত এগুলো আজকের ওয়েদার জেনে গাড়া হয়েছে, বৃষ্টি উপভোগ করে আড্ডা দেওয়া হবে। রাত 10:45 সময় কিভাবে পেরিয়ে গেল বলা দেয়। মুষলধারে বৃষ্টি হচ্ছে, সোয়ানিরা পুনরায় নেমেছে বৃষ্টির মধ্যে। নাচের এক ফাঁকে এক এক করে অনেকে যোগদান করলো। আমব্রেলার মধ্যে রয়ে গেল 3-4 জন মানুষ, তাদের মধ্যে তন্ময়, অরু উপস্থিত। একসময় সুহানি ছুটে এলো অরুকে সঙ্গে নিবে বলে। তন্ময় দ্বিমত করলো অরুর পাতলা শাড়ি। এভাবে বৃষ্টিতে ভেজার প্রশ্নই আসে না। তার উপর এই মেয়ের অল্পতেই ঠান্ডা জ্বর বেঁধে যায়। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে মেয়েদের ভেতরে যাবার নির্দেশ দেওয়া হলো। এবার পুরুষদের পার্টি, তাদের পার্টি বলতে মদ্যপান সহ হাবিজাবি। অরু সুহানির সাথে ভেতরে এসেছে, তার রুমে বসে আর সকলের সঙ্গে গল্প মশগুল করতে ব্যস্ত হতে চাইলো, কিন্তু পারল না। তন্ময়ের অসভ্য দৃষ্টি বেপরোয়া ছোঁয়া এখনো মস্তিষ্কে গেঁথে আছে, পীড়া দিচ্ছে, বুকের ধুকপুক বাড়িয়ে দিচ্ছে। এই কি যন্ত্রণা! ঘড়ির কাঁটা 12টা ছুঁই। অরু কক্ষের দিকে যাচ্ছে মাত্রই। ওই ফুলের বাগান নামক কক্ষে যেতে বুকের ওঠানামার গতি বেড়ে যায়, সুগন্ধে মাতোয়ারা হতে বাধ্য হতে হয়। তন্ময় নেই ভেবে সে ব্যস্ত পায়ে ঢুকে পড়লো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, ঢুকে সুইচ খুঁজতে ব্যস্ত হয়ে পড়লো। হুট করে পেছন থেকে দরজা লাগানোর শব্দ শোনা গেল। নিস্তব্ধ কক্ষে অতটুকু শব্দ বজ্রপাতের মতো। ভয়ে লাফিয়ে উঠল অরু, অন্ধকারে কিছুই দেখতে পেল না। প্রশ্ন করার পূর্বেই পাতি জ্বলে উঠল সামনে। তন্ময় দাঁড়িয়ে উস্কো খুস্কো চুলগুলো কপাল থেকে উঠিয়ে দিল, গভীর নেশাতুর চোখে তাকিয়ে আছে। সেই দৃষ্টি কম্পন সৃষ্টি করছে যেন। অরুর সর্বাঙ্গ শক্ত হয়ে গেল, হাঁসফাঁস লাগছে, দম বন্ধ হয়ে আসছে। চোখ তুলে তাকানোর চেষ্টা করলো তন্ময়, একই ভঙ্গিতে দাঁড়িয়ে চোখ বুজে। মিনিট খানেক চোখ বুজে দাঁড়িয়ে থাকলো, যেমন কঠিন কোনো সিদ্ধান্ত নিচ্ছে। অরু কিছু বলবে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। সেই মুহূর্তে তন্ময় চোখ মেলে তাকালো, ব্যস্ত পায়ে এগিয়ে এলো ভাবুক অরুর দিকে। বড় বড় পায়ের ধাপ, সেকেন্ডেই সামনে চলে এসেছে। অরুরও আনমনে পিছিয়ে বিছানার কাঠের সঙ্গে লেগে গিয়েছে, কোমরে শক্ত ঠান্ডা হাতের স্পর্শ। মূর্তির ন্যায় দাঁড়ানো অরু আতঙ্কিত হয়ে শক্ত করে চোখ বুজে ফেলেছে। তন্ময় ততক্ষণে তার ঠোঁট নিজ ঠোঁট দ্বারা আঁকড়ে নিয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে, নিজের সঙ্গে শক্ত করে চেপে ধরেছে। তার উত্তেজিত শ্বাস প্রশ্বাস অশান্ত আজ, বিচলিত হাতের স্পর্শ অরুর সম্পূর্ণ শরীরে বিচরণ চালাচ্ছে। থরথর কাঁপতে থাকা অরুকে আজ কোনো সুযোগ দেওয়া হলো না, শ্বাস নেবার সময় দেওয়া হলো না। ঠোঁট ছেড়ে ঠোঁট অরুর ঘাড়ে নামিয়েছে তন্ময়, তার গলার স্বর আটকে আসছে। একটু মদ খেয়েছি, মাতাল নই। ওরও আবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দাউ দাউ করে জ্বলছে, সবকিছু ভস্য করে দিচ্ছে। তুই তুই কি রাজি? যদি না হয় তাহলে তুই না। ওরু এত ব্যাকুল কণ্ঠ, অসম্ভব লালচে চেহারায় বিচলিত তন্ময়কে দেখে থমকে গেছে অরু। অসম্ভব লজ্জা দ্বিধা কাটিয়ে চোখ মেলে তাকালো, বুক ভরে শ্বাস নিল। কম্পিত হাত বাড়িয়ে তন্ময়ের পিঠে রাখলো। তন্ময় যেমন প্রাণ ফিরে পেয়েছে, মুহূর্তে অরুকে পাজা কোলে তুলে নিল। ঠোঁটে পুনরায় ডুবে গেল। সাজানো নরম তুলতুলে বিছানায় পিঠে ঠেকলো অরুর। সর্বাঙ্গ জুড়ে লাজ, কোথায় হাত রাখবার কোথায় দৃষ্টি বুঝে পাচ্ছেন। এদিকে হালকা নেশায় তন্ময় বুধ হয়নি, তবে সেলফ কন্ট্রোল হারিয়ে বসেছে। বৃষ্টি থেমেছে, মেঘ সরেছে, আকাশ পরিষ্কার, চাঁদ ভেসেছে। কক্ষের বাতি নেভানো, জানালা দ্বারা দমকা ঠান্ডা বাতাস উড়িয়ে তুলছে পাতলা সাদা পর্দা। চাঁদের আলো উকি মারছে, অরু ছটফট করছে, অস্পষ্ট স্বরে চোখ ভিজে আছে। তার ছোট্ট দেহ তন্ময়ের পেশিবহুল দেহের নিচে চাপা পড়ে আছে। তন্ময় তার মুখের দিকে তাকিয়ে সর্বমুখশ্রী জুড়ে চুমু বসাচ্ছে, কাতর গলায় বলে উঠল আধার কক্ষে। অনেক ধৈর্যের ফল তুই আমার, খুব আদরের, অনেক ভালোবাসার, খুব ভালোবাসি তোকে আমার জান। মাহিনের হাতে সেলফোন, স্ক্রিনে একটি নাম্বার, কল দিতে নিয়েও সংকোচ বোধ করছে, হাঁসফাঁস করছে। প্রাপ্তবয়স্ক পুরুষে বড় বড় কোম্পানি চালায়, শত মানুষ তার ইশারায় চলে। সে কিনা এক পুচকে মেয়ে, ঝাঁঝালো কণ্ঠে স্বর ব্যাকুল হয়ে গেল। এসব আদৌ মানা যায়? অল্প বয়সী ছেলেদের মতো হৃদয় ব্যাকুল হবার দিন কি তার আছে? তাও আবার একটুখানি মেয়ে। ঊর্ধ্বে গেলে 4-5 বছরের গ্যাপ মেনে নেওয়া যায়, কিন্তু এতটা? মাহিন দ্বিধায় জর্জরিত। মন ভেবে বসলো শুধু, একটু কথাই তো, ক্ষতি কি? পুচকে মেয়েটাকে একটু বাজাবে। বেশ খানিক্ষণ বিবেচনা করে রাত বিরেতে কল লাগালো মাহিন। ওপাশে রিং হয়ে যাচ্ছে, রিসিভ হচ্ছে না। শেষ মুহূর্তে রিসিভ হলো, শান্ত কণ্ঠের স্বরে পক করে উঠল। 1 2 3 4 দ্রুত কথা বলে ফুটে পড়। মাহিনের ঠোঁট জুড়ে হাসির বিচরণ, হাসি দমিয়ে শুধালো, আত্মীয় স্বজন কিংবা মুরব্বী কেউ হতে পারতো, তখনও এভাবে কথা বলতে? দেখেন ভাই, এটা আমার পার্সোনাল নাম্বার, বেস্ট ফ্রেন্ড ছাড়া কেউ জানে না, তাই মুরব্বীদের কল আসার চান্স নেই। এখন ভালো ভালো নিজের পরিচয় দিয়ে দেন। কোন ভার্সিটি, কোন ইয়ার, নাম কি, ফোন নাম্বার কে দিল? আমি মাহিন। মার্জি থমকে গেল। মনে পড়লো তখনকার ভদ্রলোকের কথা। চাহনি কঠিন হলো, মুখশ্রী শক্ত হলো, কণ্ঠেস্বর ঝাঁঝালো। কি সমস্যা মিস্টার? ডিস্টার্ব করার ধান্দায় আছে নাকি? আমার চাচা পুলিশ কমপ্লেন করে দিলে সোজা হাজতে চলবেন। ভালো ভালো শুধু। পড়াশোনা কেমন চলছে? আপনাকে বলবো কেন? খাওয়া দাওয়া হয়েছে? এই মিয়া, মাহিন নিঃশব্দে হাসলো। হুম। কি ব্যাপার বলেন তো?
ব্যাপারটা একটু ডিফিকাল্ট এক্সপ্লেন করা। এত ঝাঁঝালো কণ্ঠে সচরাচর শোনা যায় না। আমার আমার হঠাৎ শুনেছি তো, নিতে পারেনি, বুকে গেঁথে গেছে, তাই ভাবলাম আরেকবার শুনে নেই। কিছুক্ষণ অপর পাশ হতে নীরবতা, পরপর টুট শব্দে কল কেটে গেল। মাহিন নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকলো। মেয়েটা বড্ড নাজুক, একটু লাজুকও বটে, শুধু মুখে সব চঞ্চলতা। এই চঞ্চল মেয়েটাকে মাহিনের দেখার স্বাদ জেগেছে, খুব করে দেখতে ইচ্ছা করছে কেমন হবে দেখতে। কণ্ঠের স্বরের মতো ঝাঁঝালো নাকি নরম তুলতুলে। যুবক বয়সে চুটিয়ে প্রেম করেছে কত শত, কই এমন অনুভব তো কখনো করেনি। তন্ময়ের ধৈর্যের সকল বাঁধ আজ যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তার ব্যাকুলতা অরুর নরম তুলতুলে শরীরে তুফান উঠিয়ে ছেড়েছে, বিধ্বস্ত করে ছেড়েছে। এখন মধ্যরাত, নিস্তব্ধ নির্জন কক্ষ। ঘড়ির কাঁটা ঘুরছে ৩টা ২০। মেঘেদের রাজত্ব শুরু হয়েছে আকাশের বুকে। চাঁদ হারিয়ে গিয়েছে, পুনরায় দেখা মিলেছে কালো মেঘের। চাঁদের আলোবিহীন কক্ষটি আধারে তলিয়ে গেল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাহিরে, ভেজা ভেজা শব্দ তুলছে প্রকৃতি। খোলা জানালা দ্বারা দুমড়ে প্রবেশ করছে দমকা হাওয়া, সাথে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা। দুধারে মেলে দেওয়া সাদা পর্দাগুলো শান্ত নেই, অশান্ত বেগে দুলছে। কক্ষে ফুলের সুবাস সুবাস লেপ্টে চারিপাশে। গোলাপ, জবা, এমন হরেক রকম ফুলের সুগন্ধি মিলেমিশে অনাকাঙ্ক্ষিত সুবাসের উৎপত্তি ঘটেছে। অরু অর্ধজ্ঞান আবছায়া হয়ে সবকিছু উপলব্ধি করতে পারছে। তার নিষ্পিস চোখের পাতা মৃদু কাঁপছে, ব্যথায় গুঙিয়ে উঠছে, একটু পরপর মুচড়ে উঠছে শরীর। ব্যথাতুর মায়াবী মুখশ্রী লাল বর্ণে রাঙিয়ে তন্ময় পাজা করলে অরুকে তোলার প্রচেষ্টায় দুহাতে তুলতে নিলে অরু অস্পষ্ট স্বরে কেঁদে দেয়। শরীরে সামান্য নড়াচড়াটুকু সহ্য করছে না, একটি শ্বাস প্রশ্বাসের সঙ্গেও ব্যথায় জর্জরিত হয়ে আছে যেন। তন্ময় পুনরায় কোমর বেঁকিয়ে ঝুঁকে বিছানা চাদরসহ অরুকে ফট করে পাজা করলে তুলে নেয়। অরু নাজেহাল অবস্থা, সে চোখ মেলে তাকাতে চায়, জানতে চায় তন্ময় এখনো এমন কেন করছে, তুলতুলে বিছানায় ঘুমাতে কেন দিচ্ছে না। স্পষ্টভাবে চোখ মেলে তাকায়। বহুক্ষণ পর সে ওয়াশরুমে। তন্ময় তাকে আড়ষ্টভাবে জড়িয়ে পরপর ঠান্ডা পানি শরীর ছুঁতে তেলে বেগুনে জ্বলে উঠল, মৃদু আর্তনাদ করলো। জ্বলছে। তন্ময়ের ধীর গলার স্বর। একটু সহ্য করে নিয়ে যান। চোখের কোণ ভিজে গিয়েছে অরুর, শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে যেন। তন্ময়ের বাহু থেকে ছোটার আপ্রাণ চেষ্টা, তাকে ছোটার সুযোগ দেওয়া হলো না। পুনরায় একজোট পানি এসে ছুঁয়ে গেল। গোসল করতে হচ্ছে এত রাত করে তন্ময়ের হাতে, তাও ঠান্ডা আবহাওয়ায়। লজ্জায় হতভম্ব অরুর জমিন ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছা করছে, তবে সেই শক্তিটুকুও নেই। সে তো অজ্ঞান হবার পথে সোফায় শুয়ে আছে অরু জড়সড় হয়ে, শরীরে শার্ট জড়ানো। তন্ময় শুয়ে দিয়েছে কিছুক্ষণ হবে। অস্পষ্টভাবে শুনতে পারছে ওয়াশরুম হতে আসা পানির শব্দে। তন্ময় গোসল নিচ্ছে, সময় নেয়নি বেশি, খুব দ্রুত ফিরে এসেছে। কোমরে তোয়াল পেঁচানো, এসে এই বিছানায় নতুন চাদর বিছিয়ে নিয়েছে। ইতিমধ্যে অরুকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়েছে। পাতলা কম্বল শরীরে মেলে রেখেছে, জানালার পর্দা টেনে দিল, তবে জানালা লাগালো না, মেলে রাখলো। ঝুম বৃষ্টি নেমেছে। অরু বিছানায় হাঁসফাঁস করছে, ছটফট করছে, বড্ড অশান্ত সে। যন্ত্রণায় পেট গুলিয়ে আসছে। তন্ময় প্যান্ট পরে ফিরে এসেছে, আলগোছে অরুর পাশে বসেছে, কপালে হাত ছুঁয়েছে, ভেজা চুল মেলে দিয়েছে। খুব খারাপ লাগছে। দুর্বল হাতে অরু তন্ময়ের হাত ধরলো, হালকা টান লাগালো। অনুসরণ করে তন্ময় বিছানায় পা উঠালো, পাশে শুয়ে পড়লো। অরু মুহূর্তে তন্ময়ের খোলা প্রশস্ত বুকে থুবড়ে লেপটে গেল, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এতটুকু ব্যথা সে চুপসে সহ্য করে নেবে যদি তন্ময় তার পাশে থাকে, তার কাছে থাকে, তাকে ধরে রাখে, তার যত্ন করে, আদর করে, তাকে আদরে গলা ছোট নামে ডাকে। এসবের জন্য হলেও অরু এতটুকু কষ্ট সহস্রবার সুগভীরে মেনে নিবে। দুর্বল কণ্ঠে বলল, খারাপ লাগছে না আমার, একটুও লাগছে না। তন্ময় অরুর মাথায় হাত বুলিয়ে চলেছে, সমানে কপালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। মুখশ্রী করুণ দেখালো, ব্যাকুলতা আষ্টে পৃষ্ঠে লেপ্টে রয়েছে, বড্ড হেল্পলেস লাগছে তাকে। অরুর পিঠে থাকা হাতের বাঁধন দৃঢ় হলো। আধার কক্ষে তার গলার স্বর বড় গভীর। তোর সব কষ্ট আমার হোক। সাবিহা, নরম মৃদু স্বরে নড়ে চড়ে উঠে সাবিহা, চোখ মেলে তাকায়। মুখের সামনে ঝুঁকে অয়ন, পলকহীন দৃষ্টিতে যে সাবিহা ভড়কে গেল। অয়ন শুধালো, খেতে পেয়েছি না? সাবিয়াকে মুহূর্তে চিন্তিত দেখালো। হাত ঘড়িতে রাত ৩:৩০। এত রাত করে কোনো হোটেল রেস্টুরেন্ট কি খোলা? তার খাবারের বিষয়টা মাথায় আসেনি। আরাম পেয়ে ঘুমিয়ে পড়েছিল। অসহায় গলায় বলল, আশেপাশে হোটেল বা রেস্টুরেন্ট আছে, এত রাতে খোলা পাবে? অয়ন হাসলো। খাবার নিয়েছে। চমকালো সাবিহা। কখন? তুমি গভীর ঘুমে আচ্ছন্ন যখন। গাড়িটা কোথাও সাইড করে নেই। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তাই না? আমারও। আজ জম্পেশ খেতে পারবো, বুঝলে? খাবার গলায় কাটা হয়ে বেঁধে থাকবে না। সাবিহা অগোচরে তাকালো, মন খারাপ করলো নিঠুর অয়ন। কি সুন্দর অনায়াসে বলে দিল। কই, সাবিহা তো পর্যাপ্ত ঘুমাতে পারেনি, খেতে পারেনি, সে তো এভাবে বলতে যাচ্ছে না। অয়ন পুনরায় গাড়ি স্টার্ট করেছে।
সাবিয়া আলগোছে নিজের পেট ছুঁয়ে দিল। আসলে অসম্ভব খিদে পেয়েছে তার। চোখে তৃষ্ণা মিটেছে, অমনি পেটের গহ্বর বেজে উঠেছে। বৃষ্টিস্নাত রাতে গাড়ি মেঠোপথ ধরে যাচ্ছে। কাছে স্পষ্ট বৃষ্টির রেখা বইছে। বাহিরে সবুজ গাছপালাদের ভেজা ভেজা দৃশ্য। রাস্তাঘাট পরিষ্কার এবং নির্জন। আশেপাশে গাড়ি নেই, শুধু তাদের গাড়ি একান্তই ছুটে যাচ্ছে। সাবিহা দুবার কাঁচ নামিয়েছে। অয়ন নির্বিকার ভঙ্গিতে লাগিয়ে দিয়েছে, খুলতে দিচ্ছে না। সাবিহা শক্ত চোখে তাকালো। কি সমস্যা? অনেক সমস্যা, পাগল? শুধু তোমার জন্য। বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল অয়ন। সাবিহার মুখশ্রীতে রাগ রাগ ভাব লেপটে। তবে সত্যিকার অর্থে তার রাগ লাগছে না, বরং আর চোখে অয়নের হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে তারও হাসতে ইচ্ছা করছে। অন্য পাশ ফিরে নিঃশব্দে হেসেও নিল। নিস্তব্ধতা ভেঙে বলল, কাজ না হতে দিচ্ছ না কেন? এসি ছাড়া। বন্ধ করে দাও। বৃষ্টি আসে, ফোঁটা ফোঁটা ঝুম বৃষ্টি নামাই নেই তো। ভিজে যাবে, ঠান্ডা লাগবে। তুমি কি খুলবে? এসি বন্ধ করে অয়ন কাজ নামিয়ে দিল সাবিহার পাশের। মুহূর্তে ঠান্ডা হাওয়া বেগতিক বেগে ছুটে এলো। চোখে মুখে ছিটিয়ে দিল ঠান্ডা বৃষ্টির স্পর্শ। চোখ বুজে এলো সাবিহার। শান্তিতে বুকে স্রোত বইছে। চোখ মেলে তাকালো, স্বতঃস্ফূর্ত নিয়ে বলল, গান ছাড়ো। অয়নের ইচ্ছে করছে গাড়িটা থামাতে। অনিমেষ নজরে সাবিহাকে দেখতে কতটা আদুরে লাগছে সেটা কি জানে। এক নজর দেখে হাত বাড়িয়ে রেডিও ছাড়লো। একটা গান প্লে হচ্ছে, বৃষ্টির দিনে বৃষ্টির গান। গানটি সাবিহা বেশ কয়েকবার শুনেছে। একসময় বেশ জনপ্রিয় ছিল, এখনো অনেকেই শুনে। গানের সঙ্গে অয়ন শব্দ করে গাইতে শুরু করলো। রিমঝিম ধারাতে চাই মন হারাতে, রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে বাসাতে। এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো এই কিশোর হলো প্রেমের কাহিনী। এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো এই কিশোর হলো প্রেমের কাহিনী। রিমঝিম ধারাতে চাই মন হারাতে, রিমঝিম ধারাতে চাই মন হারাতে। হুট করে ঘুরে তাকালো অয়ন। দৃষ্টি ঠেকলো সাবিহার অপলক মুগ্ধ নয়নে। চোখাচোখি হলো। সাবিহা দৃষ্টি ফিরিয়ে নিল। ব্যস্ত হাতে চুলগুলো কানের পেছনে গুজতে লাগলো। অয়ন শব্দ করে হাসলো, দৃষ্টি সামনে রেখে বলল, তুমি একজন বেস্ট ভাই পেয়েছো সাবিহা। হ্যাঁ, সে তো সর্বদাই বেস্ট, সবকিছুতে বেস্ট। তন্ময় ভাই আর ওর বিয়েটা মেনে নিয়েছে, কোনো গন্ডগোল হয়নি? সাবিহা ভাবুক হয়ে পড়ল। সব পরিবার রাজি, শুধু আত্মীয় স্বজন নিয়ে একটু ঝামেলা হয়েছিল। এখন ঠিক আছে। ওরও ছোট, সবে ইন্টার শেষ করেছে। বাবা এর জন্য দোটানায়, ভাবছে ওরুর উপর চাপ না পড়ে যায়, পড়াশোনায় অমনোযোগী না হয়ে পড়ে। ওর তো পাগল তন্ময় ভাইয়ের জন্য, ছোট ছোট করতে থাকে বেছে বেছে। ওকে বেশ হ্যান্ডেল করতে পারে ভাইয়া। বিয়েটা মেনে নিলে তো আরও ভালো হয়, পড়াশোনায়ও দুর্দান্ত করবে। এখনই না, অনুষ্ঠান করবে, বছরখানেক সময় নেবে হয়তো। নতুন দিনের সূচনা। রাতের বৃষ্টি ছিটে ফোটা নেই, সূর্য উঠেছে। সাদা পাতলা পর্দা ভেদ করে আসছে আলো। অতিষ্ঠ হয়ে চোখ মেলে তাকালো অরু। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো সিলিং ফ্যানের দিকে বেশ কিছুক্ষণ। অদ্ভুত সব দৃশ্য মস্তিষ্কে হানা দিতে শুরু করেছে ইতিমধ্যে। দ্রুত পাশে ফিরল তন্ময় নেই, কক্ষের কোথাও নেই। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠে বসতে নিতেই লজ্জায় কুকড়ে গেল। দুহাতে মুখ ঢেকে ফেললো। এসব কি হয়ে গেল? অরু বাকরুদ্ধ, বিমূঢ়, বড্ড অস্থির। গলা শুকিয়ে কাটকাট, শুকনো ঠোঁটজোড়া জিহবা দ্বারা ভিজিয়ে নিল। কম্বল সরাতে নিয়ে আবার পিছিয়ে নিল। তন্ময় শার্ট শরীরে শুধু। ইস, অরুর বক্ষস্থলে তোলপাড় শুরু হয়েছে। দুগ্ধ ক্রমাগত বেড়ে চলেছে। মস্তিষ্কে বেজে উঠছে তন্ময়ের বলা সব আদরে কথাবার্তা। দূর হতে পায়ের শব্দ ভেসে আসছে। অরু হন্তদন্ত ভঙ্গিতে পুনরায় শুয়ে পড়েছে। কম্বল মাথা অবধি টেনে নিয়েছে, নিজেকে পুরোপুরি লুকিয়ে রাখছে। এই মুখ সে তন্ময়ের সামনে কিভাবে নিবে? অরু বেশ উপলব্ধি করতে পারছে একজনের অস্তিত্ব। তন্ময় বিছানার সামনে এসে দাঁড়িয়েছে। কম্বল মুখের সামনে থেকে নামাতে চেয়েছে। অরু শক্ত করে ধরে রাখলো। তন্ময় ডাকলো, অরু। অরু অস্পষ্ট স্বরে আহরালো, জবাব দিয়ে মুখ চেপে ধরলো। মুখটা এত আগে আগে চলে কেন? তন্ময় বলল, উঠে বস, খেয়ে নে, প্রথমে ওষুধ খেতে হবে। না। আমার দিকে তাকিয়ে বল। অরু নাক মুখ কুচকে রাখলো। ধমকানো হচ্ছে? রাতে জান প্রাণ শোনা কে ডাকলো? অরু নির্লজ্জ হলে ঠিক মুখের উপর বলে দিত দুষ্টু লোক। তন্ময় কিছুটা শক্তি প্রয়োগ করে সরিয়েছে কম্বল। অরু এবার দুহাতে মুখ ঢেকে রাখলো। কোনো সারা শব্দ না পেয়ে আঙ্গুলের ফাঁকে ফাঁকে তাকালো। দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল। তাজ্জব বনে অরু আবারও শক্ত করে চোখ ঢেকে ফেললো। তন্ময়ের গলার স্বর নরম হয়ে এলো।
খারাপ লাগছে? ব্যথা হচ্ছে? লালিত মুখশ্রী ঢেকে রাখা অরু মাথা নাড়ালো। অল্প। ওষুধ নিলে চলে যাবে। অরু হাত সরালো আর চোখে তাকালো। তন্ময় প্যান্ট শার্ট পরে ফিটফাট হয়ে আছে। পারফিউমের ঘ্রাণ আসছে নাকি অরুর চোখের সামনে ভেসে উঠল তন্ময় নগ্ন সুঠাম দেহের দৃশ্য। লজ্জায় কাবু হয়ে পড়ল মুহূর্তেই। অরুকে চমকে তন্ময় হুট করে মাথা ঝুঁকালো। তার ঠোঁটে শক্ত চুমু খেয়ে বসলো আচমকা। বড় সড় চোখে তাকানো অরুর ঠোঁটে আরেক দফা চুমু পড়লো। ব্রেকফাস্ট খাওয়া হয়েছে, ঔষধ তন্ময় নিজ হাতে এগিয়ে দিয়েছে। অরু প্রশ্ন করলো, কিসের ঔষধ? ব্যথার। অরু মুখে পানি নিয়ে খেলো। পরপর আরেকটি ওষুধ এগিয়ে দিল তন্ময়। অরু এবারও প্রশ্ন করলো, এটা কিসের ঔষধ? চুপচাপ খা। বাইরে থেকে ইব্রাহিমের চওড়া গলা শোনা যাচ্ছে। তন্ময় তাড়াতাড়ি আয়, দেখি যা। আসছি। তন্ময় পুনরায় অরুকে বলল, খা। খাচ্ছি তো। খেয়ে নে, আমি একটু আসছি। ট্যাবলেট তালুতে নিয়ে দরজার দিকে অগ্রসর হলো। দরজার সামনে থেকে ফিরে তাকালো। পুনরায় খেতে বলে গেল, এত তাড়া কিসে? অরু টেবিলের দিকে এগুলো। টেবিলের ট্যাবলেটের পাতা রাখা, এখান থেকেই ওষুধ বের করেছিল। অরু নাম দেখলো, কি মনে করে গুগলে নাম লিখে সার্চ করলো বার্থ কন্ট্রোল। সময় নিয়ে পড়লো। সবকিছু জেনে এসে আর ট্যাবলেট খেলো না, আলগোছে জানালা দিয়ে ফেলে দিল। অয়ন লম্বা শ্বাস ফেলছে, মুখশ্রী বেশ করুন। রুদ্ধশ্বাস নিয়ে একটু নরম গলায় বলল, তোমার কি মায়া নেই? আমি কি এভাবে গাড়ি চালিয়ে চালিয়ে ঘুরে ফিরে বেড়াবো? জানো কতটা ঘুম পেয়েছে আমার? এভাবে ঘুমানো যায় না, শরীর ব্যথা করছে। সাবিহা চোরা চাহনি নিক্ষেপ করলো। প্রচন্ড মায়া হলো, তবে তার গলাটাও শুকিয়ে আছে। অনুভূতি জেকে বসেছে, বুকটা ধরফর করছে। অয়নকে সে কিভাবে বলবে? ভয়টা সে নিজেকে নিয়ে পাচ্ছে, নিজের উপর তার ভরসা নেই। খুব ভেবেচিন্তে ছোট গলায় বলল, আচ্ছা ঠিক আছে। অয়ন যেমন উগ্র সমুদ্রে জাহাজ পেয়ে বসেছে, উড়োজাহাজের গতিতে ছুটল। বাছাই করা হোটেল রিজার্ভ করে রেখেছিল, সোজা সাপটে গিয়ে পৌঁছালো। সাবিহা বিরক্ত হলো বটে, ছেলেটা প্রচন্ড খারাপ, খারাপের ঘরে খারাপ। এতক্ষণ যাবৎ মুখটাকে পেঁচার ন্যায় করে রেখেছিল। খুব গোছালো, দীর্ঘ কামরা, বড় বিছানা। সাবিহা ইনিয়ে বিনিয়ে বলল, আরেকটা রুম নেওয়া যাবে না? অয়ন শুনেও যেন শুনল না। টি শার্ট খুলে বিছানায় চড়ে মারল। প্রশস্ত দীর্ঘ পিঠ সাবিহার চোখের সামনে, বুকটা ধক করে উঠল। দৃষ্টি নড়ে চড়ে গেল, শ্বাস প্রশ্বাস অশান্ত। এদিক সেদিক নজর ঘোরাতে চাইলেও পারল না। বেহা চোখ জোড়া, ফুলো বাহু দেখতে ব্যস্ত, ওয়ার্কআউট করা শরীর দেখতেই আকর্ষণীয়, নজর ফেরানো তাই। অয়ন বেহায়ার ন্যায় ঘুরে দাঁড়ালো। সাবিহা গোপনে হাঁসফাঁস করে বারান্দায় ছুটে চলে গেল। অয়ন আনমনে হাসলো, ওয়াশরুমে গেল। সাবিহাকে সে মোটেও বিরক্ত করবে না, কোনো স্পর্শ করবে না। সে সাবিহাকে বাধ্য করবে যেচে এসে তার স্পর্শ নিতে, তার স্পর্শের আকাঙ্ক্ষা করতে। পিল দিয়েছিস? হুম। কই দেখি, বড় হা কর। কিসের পিল ছিল বলেন আগে? তন্ময় মহাবিরক্ত হলো। 2 আঙ্গুল দিয়ে অরুর ঠোঁট চেপে ধরলো, চোখ রাঙিয়ে ইশারায় বুঝালো মুখ খুলতে। তো অরু তবুও খুলছে না, নাছর বান্দা। তন্ময় টেবিলের দিকে এগোলো, আরেকটা নিবে ঔষধ, এমন ভাব। সেটা দেখে অরু ঘাবড়ে গেল। ছটফট করে মুখ খুলে তন্ময়ের সামনে দাঁড়ালো। এই যে দেখেন, আমি খেয়েছি, সত্যি দেখেন। তন্ময় সেই ছোট্ট মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। গোলাপি ঠোঁট জোড়া দুপাশে ছড়িয়ে, ফুলো ফুলো গাল জোড়া খুব আকর্ষণ কাটছে। তন্ময়কে ডাকছে যেন। সে মুখ বাড়ালো, শক্ত করে কামড় বসালো তুলতুলে নরম গালে। হঠাৎ আক্রমণে অরু তাজ্জব, কিং কর্তব্য বিমূঢ় এবং ব্যথিত। এমনটা তার তন্ময় ভাই করেছে বিশ্বাস করতে পারলো না। বড় বড় গোল চোখে দেখতে থাকলো। তন্ময় হাসলো নির্বিকার ভঙ্গিতে, হেসে গাল টেনে ধরলো। ট্রাস্ট করব? আমি তো আমাদের ভালো চাই। আমাদের? অরু খানিক লজ্জাও পেল, একটু কষ্টও পেল, কিন্তু সে তো ভালোই চায়, তাই না? ভালোর জন্য একটু মিথ্যা বললে কিছু হয় না। মাহিন অতিষ্ঠ ভঙ্গিতে সোফায় বসে, মুখশ্রী বড্ড নাজুক, বেচারা প্রচন্ড ক্ষেপে আছে প্রকৃতির উপর। এসব রোমান্টিক ওয়েদার কি তার জন্য নাকি? যদি তার জন্য নাই হয় তাহলে দরকার নেই এরকম ওয়েদারের। সে ঘুরতে এসেছে, ঘুরবে। রোমান্টিক বৃষ্টি দেখে যাকে তাকে নিয়ে ভাবতে বসবে না। বাল বৃষ্টিও তন্ময়ের সাইডে মনে হয়। হানিমুন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সব ওয়েজ দিয়ে দিচ্ছে শালারে। আর আমরা যে ট্যুর দিব ভেবে আসলাম, সেটার কি হবে? বেরোতেই পারছি না সকাল থেকে। বৃষ্টি দেখতে দেখতে বিকেল, সন্ধ্যা ঘনিয়ে আসবে। ভাই ঘোরাফেরা কি আদৌ হবে? তন্ময় ভ্রুক্ষেপিন, চুপচাপ বন্ধুদের মধ্যে বসে। মাইনের থমথমে চেহারা, চটচটে মেজাজের বকবক নির্বিকার ভঙ্গিতে শুনছে। ইব্রাহিম শব্দ করে হাসলো, সেলফোন পকেটে ঢোকালো, সাজেশন দিল, রেনকোট পরে নে, চল, তারপর বাইক নিয়ে বেরোই, ব্যাপারটা জোস হবে। হ্যাঁ, তারপর ব্যাচেলর আমি কোনো চিপায় পড়ে মরটরে যাই। রাস্তাঘাট উন্নয়নের জোয়ারে ভেসে বেড়াচ্ছে, আমাকেও ভাসিয়ে দেবে শালা। তুই কোনো ব্যথা না। হ, আমি তোর বেটি। লে বাবা, বিয়ে দে, পক পক করে মাথা খা। কাজের কাজ তো। মাথা গরম মাহিনকে থামাতে সুহানি নরম সুরে বলল, আচ্ছা, হোম গেমস খেলি, আর একটা নাইট ইভেন্ট। হাউ অ্যাবাউট ট্রুথ অ্যান্ড ডেয়ার?
বাগানে তো ব্যবস্থা করাই। আমরা শুধু শুধু খাবার টাবার সেট করব, গান টান বাজাবো, খাবো, এনজয় করব। কেমন হবে? মাহিন তার বিরক্ত মুখ খুললে ভাব পূর্বেই সোহানি ওয়ার্নিং দিয়ে বলল, খবরদার আমাকে তেতো কথা শোনাতে আসবি না। মনে রাখবে আমি মেয়ে। করে যে কেটে দেই, তুই ভুনা খিচুড়ি কর, সবাইকে বিলিয়ে দে। শালা বালসাল। মাথা গরম মাহিনের তেতো কথা কম বেশি গ্রুপের সবাই গিলে কেউই আর আগ বাড়িয়ে সাজেশন দিতে গেল না। তন্ময় দুপাশে মাথা নাড়ালো, তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। কেয়ারটেকার চাচাকে বলল, দুটো ছাতা হবে, থাকলে দিন চাচা। কেয়ারটেকার চাচা জি বলে ছুটে গেল। মিনিট পাঁচেকের মধ্যে নিয়ে আসলো, এগিয়ে দিল। তন্ময় একটা ছাতা নিয়ে আরেকটা মাহিনের দিকে ছুঁড়ে মারলো। নে আয় বাইরে। ছাত করে উঠে দাঁড়ালো মাহিন, ছাতা হাতে ধেয়ে দিয়ে করে তন্ময়ের পিছু গেল। বিরক্তিতে রীতিমতো তার চাপা কাঁপছে। কাকে ছাড়া যায়? তন্ময়কে তো একদম নয়। এই ছেলে দেখতে শান্ত, কিন্তু মুখ চললে অশান্ত, খবর করে দিবে তার। এক প্রকার বাধ্য ছেলের ন্যায় বেরোলো। তন্ময় ছাতা মাথায় যাচ্ছে বাগানের দিকে, মাহিন পিছু চলল উদাসীন পায়ের গতি। দুজন বাগানের নিরিবিলি জায়গায় আসতে থামলো। দৃষ্টি দুজনের এদিক সেদিক, নীরবতা ভাঙলো মাহিন। আমারে দেখ, কত মেয়ে পেছনে ঘুরছে কাউন্ট করে শেষ করতে পারবি দোস্ত? পারবি না। অথচ 8 বয়সী ছোট ইঁদুর একটা মেয়ে আমাকে বুড়ো আঙ্গুল দেখা। আমি মাহিনের কল রিসিভ করে না, কত বড় সাহস! এসব একটুখানি মেয়ে আমার দাম বুঝবে কিভাবে, কদর করবে কিভাবে? জানেই না আমি কে। শালা কত মেয়ে পিছু ঘোরালাম, ডেট করলাম, ছুঁড়ে মারলাম, হিসেব নেই। আর এখন এই বয়সে এসে কি সব দেখতে হচ্ছে। গলা পরিষ্কার করে আর চোখে তন্ময়ের দিকে তাকালো। ওই মেয়েটা মানে মার্জি, ওর ছবি আছে? তন্ময় মাথা ঘুরালো, নিবিড় ভাবে মাহিনকে পর্যবেক্ষণ করছে। মাহিন নড়ে চড়ে উঠে, এভাবে তাকাস কেন? তোকে সুবিধা লাগছে না? লাগবে কিভাবে? থাকলে দেখা। তন্ময় পকেটে হাত দিল, সেলফোন বের করলো। হুট করে মাথা উঁচু করলো। অযথায় চোখ গেল উপরে। দোতলার পশ্চিম দিকের বারান্দায় তার বোকাশোকা অরু দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে। এভাবে থাকলে ধীরে ধীরে ভিজে যাবে, তো ঠান্ডা লাগবে, তারপর সারাদিন নাক ধরে বসে থাকবে। তন্ময় পা বাড়ালো ঘরের দিকে, যাবার আগে বলে গেল, পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। মেঘ ডাকছে গুরুম গুরুম শব্দে। প্রকৃতি বড্ড ঠান্ডা শান্ত। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট শ্যাতলা, গাছগাছালি নরম এবং ভেজা। আবহাওয়া জানান দিচ্ছে এই ঝুম বৃষ্টি নামবে বলে। হুট করে বৃষ্টি নামলে ওরু ভিজে যেতে পারে। সে তো বারান্দায় দাঁড়িয়ে আসমানের নিচে শটান মেরে নড়চড় নেই, এক মনে চিন্তিত মুখে আকাশ কুসুম ভাবনায় মশগুল। এত সব ভাবতে গিয়ে ভুলে বসেছে জগৎ। তার তন্ময় ভাইয়া ভীষণ দায়িত্বশীল এবং ধৈর্যবান ব্যক্তি। উপর দিয়ে একটু গম্ভীর আর থমথমে চেহারার অধিকারী, তবে ভেতরে নরম তুলতুলে। খুব কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই এই লোক বাচ্চা কাচ্চা কতটা পছন্দ করে। ছোটবেলা থেকে তন্ময়কে দেখে এসেছে, খুব করে চেনে তন্ময়কে। এই যে দীপ্তকে তন্ময় পেলেছে বললে মোটেও ভুল হবে না। ছোট থেকেই দীপ্ত তন্ময় বলতে অজ্ঞান। রাত বিরাতে মায়ের বুকে দুধ ফেলে তন্ময়ের সঙ্গে ঘুমিয়েছে। দিন নেই সকাল নেই, তন্ময়কে তার মর্জি মোতাবেক ঘুরতে বেরোতে হয়েছে। এমনকি কোলে করে অফিসে গিয়েছে, পাশে রেখে মিটিং সেরেছে। ছোট বোন সাবিহাকেও কম আদরে পালেনি সে। যা চেয়েছে দিয়েছে, দিচ্ছে না নেই, এসব বিচিত্র চিত্রগুলো সকাল থেকে হানা দিচ্ছে অরুর মস্তিষ্কে। তার তন্ময় ভাই একজন সুপুরুষ, ভালো ছেলে, ভালো ভাই, তেমনি একজন ভালো হাজবেন্ড। ভবিষ্যতে নিশ্চয়ই একজন বেস্ট বাবাও হবে। অরু খুব করে চায় তন্ময় বাবা হোক, আর সে মা। তাদের দুজনের অংশ আসুক। হ্যাঁ, তাদের বিয়ের বয়স কম, সে খুব ছোট, তার সম্পূর্ণ ভবিষ্যৎ পড়ে আছে। তাতে কি? তন্ময়ের তো বাবা হবার বয়স হয়েছে, তাতেই হবে। সকাল থেকে গিলটি ফিল করা অরু আকাশ কুসুম ভেবে মনকে শান্ত করলো। অতি ভেবেচিন্তে সে আর পিলের বিষয়টা তন্ময়কে বলবে না, ভাবলো তাকে কেটে কুটে নদীতে ভাসিয়ে দিলেও বলবে না। যখন তন্ময় জানবে তখন নিশ্চয়ই একটা চড় মারবে তাকে। মারুক, ওর সহ্য করে নিবে, সবকিছু মুখ বুঝে মেনে নিবে। ওর এই ছোট্ট মাথায় কি খিঁচুড়ি পাকাচ্ছিস? চমকে উঠলো, ভীষণ ভরকে গেছে, রীতিমতো কেঁপে উঠেছে। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। অরুর বেলায় বুঝি তাই। তড়িৎ গতিতে পেছনে তাকালো তন্ময়ে দাঁড়িয়ে, একদম কাছে তার পিঠ ঘেঁষে, চেহারায় চিন্তার ভাঁজ। সে খুব গুছিয়ে অরুকে দেখে নিচ্ছে। এই মেয়েটাকে সে রন্ধ্রে রন্ধ্রে চিনে। মুখমণ্ডল, আচার আচরণ, হাবভাব দেখে বুঝতে পারে কিছু একটা তো চলছে। অরু 32 দাঁত দেখিয়ে বোকার মতো হাসলো। অন্ধকারী বৃষ্টিস্নাত প্রকৃতির সামনে সাধারণ পোশাকে লম্বা চুল ছেড়ে রাখা বোকা অরুকে এক রাজ্যের মায়াবতী লাগছে, আতুরে লাগছে। তন্ময় ছোট সন্দেহ বহু দূরে পালালো। মস্তিষ্ক শীতল পড়ে গেল, থেকে গেল বুকের বাপাশে চিনচিন ব্যথা, দুপা এগুলো। অরু তখনও নিজেকে বাঁচাতে বেশ তোড়জোড় করছে। কিছু ভাবছি না, আমি তো মেঘলা আকাশ দেখছিলাম। বলুন আমি কি মিথ্যা বলি? আমাদের মতো সত্যবাদী কি কেউ
পিঠে এবং হাঁটুর নিচে হাত চেপে অরুকে পাজা কোলে তুলে নিল তন্ময়। ঘটনাটি বেশ দ্রুত ঘটেছে। ভীত অরু টুকরে গিয়েছে, চোখ মুখ খিচিয়ে মৃদু আর্তনাদ করেছে, আষ্টে পৃষ্ঠে জাপটে ধরেছে তন্ময়ের গলা। আসমান তখনও কাঁদতে ব্যস্ত, জল ভিড় জমিয়েছে তন্ময়ের ঘাড়ে, টি শার্ট জুড়ে ফোঁটা ফোঁটা বৃষ্টির ছাপ। অরুর উদাসীন চেহারার রং বদলাতে শুরু করেছে, লাল বর্ণের আভা ছড়িয়ে পড়েছে সর্বাঙ্গে। মাথা নত, দৃষ্টি লাজুক, এদিক সেদিক তাকাচ্ছে, চোখ তুলে তন্ময়ের দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারছে না। মস্তিষ্কে ঘুরে ফিরে চলে এলো রাতের দৃশ্য। আরেক দফা লজ্জার সম্মুখীন, ছোট করে নামিয়ে দিন বলতেও দ্বিধাবোধ করছে। তন্ময় ভেতরে হাঁটা ধরেছে, ঘর এখন পরিষ্কার পরিচ্ছন্ন। এই তো সকালে কেয়ারটেকার চাচা কাজের লোক দ্বারা পরিষ্কার করিয়েছেন। বিছানায় বসে অরু হাঁসফাঁস করছে, ঘরবন্দি ভালো লাগছে না, বাইরে যেতে ইচ্ছা করছে। আর চোখে তন্ময়কে দেখে নিল, এলোমেলো চুপসে যাওয়া গলায় আবদার ধরল। বাইরে যাব না? তন্ময় ঘুরে তাকালো। বৃষ্টি হচ্ছে? সুন্দর আবহাওয়া তো। তন্ময় কিছুক্ষণ চেয়ে রইল, তপ্ত শ্বাস ফেলে বলল, রেডি হয়ে দে। অরু হাসলো, লাগেজ থেকে জামা কাপড় নিয়ে ছুটে গেল ওয়াশরুমের দিকে। সে আর তার তন্ময় ভাই বেরোলো লং টার্ম ড্রাইভিংয়ে। হে। তারা তো হানিমুনে আছে। বৃষ্টি যেন শপথ নিয়ে নেমেছিল। 3 দিন পই পই করে ঝরতে থাকলো, মেঘলা আকাশ রয়ে গেল সর্বক্ষণ। আজ তাদের যাওয়ার পালা, ঢাকার উদ্দেশ্যে বেরিয়েছে। এই তো আর মাত্র 2 ঘন্টা প্রায় চলে এসেছে। অরু গভীর রাতের উষ্ণতা মাখিয়ে নদীর পানি, স্রোতের পানি চেয়ে খুব উপভোগ করছে এই 3 দিন। এমন কিছু ঘটেছে যার কখনো ঘটেনি। তারা তন্ময়ের একান্ত ব্যক্তিগত সময়গুলো এতটাই প্রাইসলেস ছিল যে ওরু ভাবতে বসলেই এক রূপকার রাজ্যে হারিয়ে যায়, অনুভূতির সাগরে ভেসে বেড়ায়, খুব অন্যমনস্ক হয়ে পড়ে। বাড়িতে গেলে তো আর এমন হবে না, একসাথে থাকা হবে না, একসাথে ঘুমানো হবে না। এই যে এই 3 দিন অরু তন্ময়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়েছে, তন্ময়ের বুকে মাথা রেখেছে ঘন্টার পর ঘন্টা। তন্ময়ের শরীরে সুগন্ধি শুকতে শুকতে শ্বাস প্রশ্বাস ফেলেছে। এগুলো তো আর করতে পারবে না। অরুর ভীষণ কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে, বুকে যন্ত্রণা অনুভব করছে। কি হয়েছে? তন্ময়ের গম্ভীর গলা। সে মাত্রই এলো, এতক্ষণ বন্ধুদের সঙ্গে বাহিরে ছিল, প্রচন্ড গরম, শরীরের ঘর মতো শার্ট খুলে ফেললো মুহূর্তে। লাগেজ হাতে টি শার্ট নিয়ে ওরুর মুখশ্রী দেখতে পেল। মেয়েটা কেঁদেছে নাকি? তন্ময় চিন্তিতভাবে এগিয়ে গেল, থুতনি চেপে মুখ তুলে ধরলো চোখের সামনে। তুলতুলে নরম মুখ, লালচে নাক, ভেজা চোখ, বেশ আবেদনময়ী বৈচিত্র্য। প্রশ্ন করলাম তো। কিছু না। তন্ময় যেন সব বুঝতে পারে। কিছুক্ষণ চুপ থেকে অরুকে বুকে মিশিয়ে নিল। তার উদম প্রশস্ত বুক গিয়ে ঠেকেছে অরুর ভেজা গাল। গরম উষ্ণ আভাস, শরীর শিউরে উঠল অরুর। তীব্র বেগে ছুটছে রক্ত চলাচল, ঘন ঘন তপ্ত শ্বাস ফেলছে, হৃদয় খানাও বাজাতে ব্যস্ত। রন্ধে রন্ধে ভালো লাগা চেয়ে বসেছে, নিবিড়ভাবে চোখ জোড়া বন্ধ করে রাখলো। মনোযোগী হলো তন্ময়ের বুকের গতিপথ মাপায়। জীবন থমকে যাক এখানেই, এভাবেই। এ সময় লঞ্চ থেমেছে। সাব্বির শেখ সাহেব দাঁড়িয়ে মাথা উঁচু করে পেছনে দুহাত গম্ভীর মুখে পেঁচিয়ে রেখেছেন। তন্ময় অরুকে নিয়ে লাগেজ হাতে এগিয়ে গেল, সালাম জানালো, কুশল বিনিময় করে নিল। ঘড়ির কাঁটা 3টা 20। তন্ময় অয়নকে কল করলো। ছেলেটার সঙ্গে তার রাত 10টা একবার কথা হয়েছে, বলেছে সদরঘাটে সময় মতো চলে আসবে, এসেছে কিনা। মাহিনকে বিদায় দিয়ে সামনে এগুলো, বেরোতে এক গাদা সিএনজির মধ্যে সাদা গাড়ি দাঁড়ানো দেখতে পেল। সাবিয়া ছুটে আসছে, হাসুজ্জ্বল ভরাট মুখশ্রী। 3 দিনে মেয়েটার সবকিছু কেমন উজ্জ্বল হয়ে গিয়েছে, প্রাণ ফিরে পেয়েছে যেন। অরু সেই যে হাত ধরেছে সাবিয়া, ছাড়ার নাম নেই। গাড়িতে উঠেও সে সাবিয়ার সাথে লেপ্টে বসে থাকলো। অয়ন দিব্যি তাদের ঘোরাফেরার বর্ণনা করছে। অরু মনোযোগ সহকারে শুনছে, হুটহাট প্রশ্ন করছে, কাহিনী শোনার আগ্রহ প্রকাশ করছে। সে প্রেম বিষয়ক টপিকে ভীষণ চঞ্চল। মোস্তফা সাহেব আর আনোয়ার সাহেব সোফায় বসে, দুজন এই রাত বিরেতে চা খাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে ঢুলতে ঢুলতে মুফতি বেগম এলেন, হাতে ট্রে, সেখানে আরও 2 কাপ চা। সেই 12টা থেকে চা বানিয়ে চলেছেন। না ঘুমিয়ে 2 ভাই চায়ের পর চা পান করছেন ঘুম তাড়াবার জন্য। কেন ভাই, বাড়ির ছেলে মেয়ে ফিরে তো ঘুমাবে, সকালে দেখা করা যাবে না? আশ্চর্য! বিরক্ত মুফতি বেগম একা নন, জবেদা বেগমও চরম বিরক্ত। তিনি একটু আগে গটগট পায়ে ঘুমাতে গিয়েছেন, পরপর আবার ফিরে এলেন। আসলে তিনি নিজেও ছেলে মেয়ে চিন্তায়। 3টা দিন ধরে ঘরবাড়ি ফাঁকা হয়ে আছে, নিস্তব্ধ নির্জন। এত খারাপ লেগেছে বলে বোঝানো যাবে না। আর কিছুক্ষণ মাত্র সব আগের মতো হবে, ঘরবাড়ি উজ্জ্বল হয়ে পড়বে। এই তো অরু এসে নাক টেনে বলবে, বাবা, চাচ্চু, তোমাদের কি আমার উপর মায়া নেই? এই যে আমি 3 দিন ধরে বাইরে, কই আমার তো খবর নিলে না? বলতে বলতে হয়তো কেঁদেও দিতে পারে। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।